মেহেরপুর থেকে ওরা যখন ঢাকায় এলো তখন রাত 9:30। একটানা অনেকক্ষণ দূরে ড্রাইভ করাতে যথেষ্ট ক্লান্ত অনির্বাণ। প্রথমে গাড়িটা অ্যাপার্টমেন্টে ঢুকিয়ে একপাশে পার্কিংয়ে রেখে ব্যাগপত্র বের করে দুটো লাগেজ প্রাণেশের হাতে ধরিয়ে দিয়ে তাকে লিফটের সামনে দাঁড় করিয়ে রাখলো। এরপর গাড়ি গ্যারেজে রেখে বাকি লাগেজ ও ছোট্ট ফার্স সহ সমস্ত ব্যাগপত্র হাতে ও পিঠে তুলে নিয়ে লিফটে পা রেখে সুইচ টিপ দিল। 6তলা আসতে বেশি একটা সময় লাগলো না। প্লেটের সামনে দাঁড়িয়ে চাবি বের করে লক খুলে ডোর মেলে দিয়ে বলল, একদম ছোট্ট সাদামাটা একটা ঘর, থাকতে পারবি তো? প্রাণেশা উত্তর না দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইল। অনির্বাণ তাকে ওখানেই দাঁড় করিয়ে রেখে সবগুলো লাগেজ ভিতরে ঢুকিয়ে দৌড়ের উপর রান্না করে গেল। প্রাণেশা দূর থেকে বলল, আশ্চর্য, এতক্ষণ জার্নি করে এলাম, কোথায় একটু বিশ্রাম নিতে দিবে তা না করে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছ। এটা কি ধরনের নিষ্ঠুরতা তোমার? 2 মিনিটের মধ্যেই ছুটে এলো অনির্বাণ। হাতে ট্রে, তাতে 1 গ্লাস জুস, ছোট্ট ফ্রিজে 4টে মিষ্টি। সোজা প্রাণেশের সামনে দাঁড়িয়ে জুসের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, বধূবরণ করছি। প্রাণেশা তাজ্জব বনে বলল, বধূবরণ? তুমি? হ্যাঁ, আমি। আমার ঘরে আর কেউ নেই, তাই আমার বউকে আমি সসম্মানে বরণ করে ঘরে তুলছি। নে, জটফট জুস খা, এরপর অল্প একটু মিষ্টি মুখ করবি। হাতের ঠেলায় সব দূরে সরিয়ে জোরপূর্বক ভিতরে প্রবেশ করতে চাইল প্রাণেশা। তার ভীষণ ক্লান্ত লাগছে, প্রচণ্ড ঘুমিয়েও ধরেছে। শান্তির একটা ঘুম না হলে চলছেই না, কিন্তু কে বুঝে কার কথা। ঠেলে ঠুলিও কোনো লাভ হলো না। পালোয়ানের শরীর নিয়ে অনির্বাণ তার পথ আটকে বলল, এমন করছিস কেন? নতুন বউ না তুই? নতুন বউকে বরণ করে ঘরে তুলতে হয়, এটাই নিয়ম। নিয়মের অবহেলা করা যাবে না। গুল্লি মারি তোমার এসব নিয়মে। গুল্লি পরে মার, আগে অল্প একটু মুখে দে প্লিজ। প্রাণ, আমার গুলুমুলু নাদোষ নুদোষ দুষ্টু মিষ্টি বউ না তুই? সবসময় এমন তেড়ামি করতে হয় না তো জান। এ কেমন বধূবরণ বুঝলো না প্রাণেশা নিজেও। কোনো স্বামী তার বউকে বরণ করে কি ঘরে তোলে? তাও বিয়ে 2 সপ্তাহ পর। মেজাজ খারাপ হলেও অনির্বাণের এই পাগলামি সহ্য করে নিল। প্রথমে অল্প একটু জুস মুখে নিল, এরপর কাঁটা চামচের সাহায্যে খুব সামান্য মিষ্টি এইটুকু খাইয়ে অনির্বাণ তাকে ইশারায় ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে বলল, ওয়েলকাম মিসেস অনির্বাণ সৈকত, ওয়েলকাম টু ইউর হোম। এরপর আবারও ছুটে গেল ডাইনিংয়ে। ট্রে রেখে রুম থেকে খুঁজে খুঁজে হাত পাখা নিয়ে এলো। যদিও এটার প্রয়োজন হয় না, তবুও নিজের ঘরে দুটো হাত পাখা কিনে রেখেছিল সে। প্রাণেশা সবে ডোর বন্ধ করে ড্রয়িং রুমের সোফায় বসেছিল, তখনই অনির্বাণ হাতে থাকা হাত পাখা দিয়ে উড়াধুরা বাতাস করতে শুরু করলো। বিড়বিড় করলো, প্রাণের মাথা ঠান্ডা হোক, বরফ শীতল মেজাজ হোক, সব শয়তানি বদবুদ্ধি তিড়িং তিড়িং মাথা থেকে বের হয়ে যাক। হে আল্লাহ, আমার বউয়ের মন মেজাজকে সবসময় ফ্রিজের বরফের মতোই ঠান্ডা রেখো। কুবুদ্ধি, কুটনামি, রাগারাগি, ঝগড়াঝাটি সব কিছু থেকে তাকে দূরে সরিয়ে রেখো। আর আমাকে এই ঘাটতেলা মেয়েটাকে সামলানোর মতো প্রচুর ধৈর্য শক্তি দিও। পাশাপাশি রোজ 100টা সুমোর মাধ্যমে ঠোঁটে স্কচটেপ মারার সুযোগ করে দিও, যেন ওর বেয়াদফি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে ওকে শাসন করতে পারি। সবশেষে তোমার অশেষ মেহেরবানির মাধ্যমে আমার বউটাকে একগাদা আন্ডা বাচ্চার মা হওয়ার সুযোগ করে দিও। আমিন। দোয়া শেষ করে তড়িঘড়ি করে প্রাণেশাকে বলল, আমিন বল, নয়তো দোয়া কবুল হবে না। প্রাণেশা হতবাক দৃষ্টি নিয়ে বলল, এটা দোয়া? হ্যাঁ, দোয়া। কেন, খারাপ কিছু বলেছি? জোরে সোরে নিঃশ্বাস নিয়ে হাতের দাকায় অনির্বাণকে সোফায় ফেলে দিয়ে দুদিকে দুপা ছড়িয়ে দিয়ে তার গলা টিপে ধরল প্রাণেশা। খুনে দৃষ্টি মিলে বলল, আমার মাথায় শয়তানি কুটনামি কুবুদ্ধিতে ভরা। আমি রাগারাগি করি, ঝগড়াঝাটি করি, ঘাটতেমারামি করি, আর তুমি তুমি কি করো? হ্যাঁ, হাত পা গুটিয়ে বসে থাকো। আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করে কে? হ্যাঁ, অকারণে বউ বউ বলে জ্বালাই কে? আর কে বললে? চুমু, আন্ডা বাচ্চা, খুব শখ না? বাচ্চার বাবা হওয়ার খুব শখ হয়েছে? যেভাবে গলা টিপে ধরেছে প্রাণেশা, সেভাবেই প্রাণেশার হাতের উপর নিজের হাত দুটো রাখলো অনির্বাণ। সরিয়ে নেওয়ার চেষ্টা না করে একইভাবে চেপে রেখে দুষ্টমি করে বলল, হবে না কেন? বিয়ে করেছি, বউ এনেছি, ঘর সংসার শুরু করব। আন্ডা বাচ্চা তো দরকারি, ওসব ছাড়া কি এর সংসার পরিপূর্ণ হয়? এই কথা শুনে প্রাণেশা আরও জোরে গলা টিপে ধরতে গেল। অনির্বাণ হাত আটকে বলল, এক্ষুনি মারিস না, এত তাড়াতাড়ি মরতে চাই না প্রাণ। তোর হাত ধরে বৃদ্ধ হতে চাই। শুধু একগাদা আন্ডা বাচ্চা কেন, আমি তো একগাদা নাতি নাতনিও চাই। বউকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, নাতি নাতনিদের নিয়ে আমার তো আর শখ আহ্লাদের শেষ নেই রে প্রাণ। এসব পূরণ না করে এত অল্প বয়সে মৃত্যুকে গ্রহণ করি কি করে বলতো? হঠাৎ করে প্রাণেশার মনটা খারাপ হয়ে গেল। সে হাত সরিয়ে এনে ঝটপট সোফা ছেড়ে নেমে যেতে চাইল। অনির্বাণ তার হাত ধরে আটকে ওখানেই দাঁড় করালো।
এরপর নিজে সোজা হয়ে বসে হাতের টানে প্রাণেশাকে হাঁটুর উপর বসিয়ে দুহাতে কোমর পেঁচিয়ে ধরে বুকে মাথা রেখে বলল, রাগ করলি? দুদিকে মাথা নেড়ে প্রাণেশা বলল, না। তাহলে দূরে যাচ্ছিস কেন? ফ্রেশ হওয়ার দরকার। খিদা লাগেনি তোমার? রান্নাবান্না কিছু কি আছে ফ্রিজে? কি খাবে? অনির্বাণ মুচকি হেসে ঠোঁটের স্পর্শ দাবিয়ে দিল স্ত্রীর গলায়। ফিসফিসিয়ে বলল, টেনশনের কিছু নেই। কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কল করলে ডিনার নিয়ে আসবে। ও, তোমার বউ আসে না? সকালে আসবে, আজকে তার ছুটি ছিল। সে কি রান্নাবান্না করে? হ্যাঁ, সবই করে। আমি তো রান্নাবান্না কিছু করতে পারি না। তোকে কিছু করতেও হবে না প্রাণ, তুই শুধু 24 ঘন্টা আমাকে ভালোবাসবি। হ্যাঁ, প্রেমের দোকান দিয়ে বসেছি তো, 24 ঘন্টা সার্ভিস দিব। স্বামীকে শুধু 24 ঘন্টা কেন, দিনে 48 ঘন্টাও সার্ভিস দেওয়া যায়। 48 ঘন্টায় দিন হয়? ডাবল সার্ভিস দিবি, এজন্যই বললাম। একদিনে যতটা ভালোবাসা হয় ডাবল সার্ভিসে তার দ্বিগুণ হবে। দ্বিগুণ ভালোবাসা দিয়ে 48 ঘন্টায় ভালোবাসা 24 ঘন্টাতেই পৌঁছিয়ে দিবি। প্রাণেশার মনে হলো অনির্বাণ আস্তে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তাকে অবধি আটকে দিতে সে চটপটি উঠে বলল, ফ্রেশ হও, কিছু খাও। তুমি টায়ার্ড না? হুম, এত নড়াচড়া করিস না, চুপ করে বসে থাক। আমি কি তোকে বিরক্ত করছি? শুধু একটু আদরিত করছি। আদর করতে না দিলে আন্ডা বাচ্চাগুলো কি গুগল থেকে ডাউনলোড করব? লজ্জায় সারা শরীর কেঁপে উঠল প্রাণেশার। দুপ করে কিল বসালো অনির্বাণের পিঠে। বলল, তোমার মুখে সত্যি সত্যি স্কচটেপ দেওয়া উচিত। ব্যথা পেয়ে অস্পষ্ট স্বরে শব্দ তুলে পিঠে একটু হাত বলিয়ে প্রাণাশাকে আরও চেপে ধরে অনির্বাণ বলল, হাত দুটো বেঁধে রেখে দেব প্রাণ, একদম শয়তানি করবি না। তোর সমস্যাটা কি? আমি আমার বউকে আদর করছি, তুই এত খেপছিস কেন ভূতনি? কোথা থেকে কোথা কোন দিকে ঘুরাই ভেবেই পায় না প্রাণেশা। হার মেনে নিয়ে শান্ত স্বরে বলল, এখন ফ্রেশ হও, খাবার অর্ডার দাও। আমার কিন্তু সত্যি খুব খিদে পেয়েছে, না খেলে আমার ঘুম হবে না। প্লিজ কিছু একটা করো। প্রাণেশার লজ্জা, অস্বস্তি, অনিচ্ছা সব কিছুই বুঝতে পারল অনির্বাণ। সে চাইছিল মেয়েটি একটু সহজ হোক, বাড়ির সবার সাথে এই দূরত্ব খুব সহজে মেনে নিয়ে সম্পর্কটাকে সহজেই গ্রহণ করে নিক, তাই একটু জ্বালাচ্ছিল। এখন খিদের কথা শুনে হাত ডিলে করে দুটো হাত মুঠোবন্দি করে মুচকি হেসে বলল, মন খারাপ করিস না। তুই মন খারাপ করে থাকলে আমার নিজেরও খারাপ লাগবে, মনে হবে তোকে ইচ্ছের বিরুদ্ধে ফোর্স করে এখানে টেনে এনেছি। প্রাণ, আমাদের সম্পর্কটা কেবলই দায়বদ্ধতা না হোক প্লিজ। আমি চাই সম্পর্ক ও মানুষটাকে তুই পর্যাপ্ত মূল্য দিতে শিখ। বিয়ে ও স্বামী স্ত্রীর সম্পর্কটা নিছকই কোনো ছেলে খেলা নয়। চাইলেই এই সম্পর্ক গড়া যায় না, আবার ভাঙা যায় না। তুই যতক্ষণ না সব কিছু মন থেকে গ্রহণ করতে পারবি, ততক্ষণ আমি তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করব না, প্রমিস। এখানে যথেষ্ট স্পেস তুই পাবে, সব কিছু তুই তোর নিজের মতো করে গুছিয়েও নিতে পারিস। আয়, আমি তোর রুম দেখিয়ে দিচ্ছি। প্রাণেশা রুম দেখছিল। রুমগুলো খুবই ছোট ছোট। একজন মানুষ অনায়াসে এখানে হাত পা ছড়িয়ে থাকতে পারে। সে ফার্নিচারগুলো দেখতে দেখতে বলল, একা মানুষের এত ফার্নিচার লাগে? লাগেজগুলো ভিতরে এনে অনির্বাণ বলল, আরে না, আগে ছিল না, এগুলো গতকালকেই এনেছি। এরপর হেঁটে হেঁটে বুক সেলফ, ওয়ারড্রপ, ড্রেসিং টেবিল, ক্যাবিনেট সব দেখিয়ে বলল, তোর সব প্রয়োজনীয় জিনিস এখানে সাজিয়ে নিবি। তুই সাজাতে পারবি তো? না পারলে অসুবিধা নেই, আমি হেল্প করব। এখন ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে আমি খাবার অর্ডার দিচ্ছি। লাগেজের চাবি অনির্বাণের প্যান্টের পকেটেই ছিল। সেটা বের করে প্রাণেশার হাতে দিতেই প্রাণেশা বলল, সবসময় ইয়ার কি না, তুমি ইচ্ছে করে আমাকে বিপদে ফেলেছ, যেন ননস্টপ ঝগড়া করতে পারো। অনির্বাণ হাত বাড়িয়ে প্রাণেশার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তোর সাথে ইয়ার্কি না মারলে, ঝগড়া না করলে পেটের ভাতে তো হজম হয় না রে প্রাণ। হয়েছে, আর ঢং করতে হবে না, যাও তো। অনির্বাণ সরে এলে ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিতে বিছানায় বসলো প্রাণেশা। ফোন বের করে রূপকথার নম্বরে ভিডিও কল দিল। রিসিভ হতে একগাদা ভাই বোনের কিচিরমিচির শুনতে পেল সে। সবাই তার ফোনের অপেক্ষায় ছিল। সবার সাথে অল্প স্বল্প কথা বলল। এরপর মা চাষিদের সাথে কথা বলে মনের ভাব হালকা করে এলো, স্বস্তি পেল। লাগেজের লক খুলে কালো রঙের একটা টি শার্ট ও সি গ্রিন ট্রাউজার বের করে টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। তার এত সব ব্যস্ততার ভিড়ে অনির্বাণ খাবার অর্ডার দিয়ে সে খাবার টেবিলে সাজিয়ে প্রাণেশাকে ডাকলো। গোসল সেরে ডাইনিংয়ে এসে সব প্রস্তুত দেখে একগাল হেসে প্রাণেশা বলল, সোনায় বাঁধানো কপাল আমার, এমন বর কয়জনার কপালে জোটে। অনির্বাণও একইভাবে হেসে বলল, আমি তো এইসব তোর জন্য করছি না, আমার বউয়ের জন্য করছি। আমার বউ তো আমার জান, প্রাণ, হার্ট, কিডনি, ফুসফুস, লিভার, কত কিছু। তাই তার জন্যই আমি সব করতে পারি। প্রাণেশা মুখ ভেঙচিয়ে চেয়ারে বসে গাল মুখ ফুলিয়ে বলল, বউ পাগল লোক একটা।
খাওয়ার সময় আর কোনো ঝগড়াঝাটির দিকে গেল না কেউ। দুজনেই চুপচাপ খেয়ে নিল। অনির্বাণের খাওয়া শেষ হওয়া মাত্রই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তার প্রাণপ্রিয় বন্ধু আরিফের নাম্বার দেখে রিসিভ করে কথা বলতে বলতে রুমে চলে যায়। আরিফ তার বিজনেস পার্টনার। পড়াশোনা শেষ করে যখন একটা কোম্পানিতে অটোমোটিভ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি জীবনে শুরু করেছিল, সে চাকরি দিয়ে পোষায়নি বলে নিজ চেষ্টা ও দক্ষতায় দুই বন্ধু মিলে নিজেরাই একটা কিছু করতে চাইছিল। লক্ষ্য পৌঁছাবার জন্য বাড়ি থেকে ঢাকায় এসে গাড়ি নিয়ে রং শুরু করে অনির্বাণের। এখন তো সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার। সে যে নিমিষে ভাঙাচোরা গাড়িকে ঠিকঠাক করে ফেলতে পারবে। নিজের বুদ্ধি ও মেধা দিয়ে অত্যাধুনিক ডিজাইন ও সৌন্দর্য দিয়ে গাড়ির বেশভূষা পাল্টে দিতেও সে ওস্তাদ। বর্তমানে তার এই কর্মক্ষেত্রে তার বন্ধুর পাশাপাশি আরও অনেকে বেকার তরুণেরা কাজ করে রুজি রোজগার করছে। নিজের এই দক্ষতা দিয়ে কিছু করা, কিছু বেকার মানুষের হাতে কর্ম তুলে দেওয়ার মাধ্যমেই তৃপ্তি ও শান্তি খুঁজে পাচ্ছে অনির্বাণ। সে যখন দরকারি আলাপে ব্যস্ত ছিল, প্রাণেশা এর মধ্যেই সম্পূর্ণ ডাইনিং টেবিল পরিষ্কার করে নিল। বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে 2 কাপ কফি করতে চাইল। এটা বদঅভ্যাস বই কিছুই না। ঘুমের আগে কেউ কীভাবে মগবরে চা কফি খায়, কিন্তু তাতে দুজনেরই এই বদঅভ্যাস রয়েছে। যেহেতু অনির্বাণ ব্যস্ত, তাই প্রাণেশা ভাবল নিজে কাজটা করে নেবে। সেই চেষ্টাতেই রান্নাঘরে এসে গ্যাস অন করে চুলোয় পানির পাতিল বসিয়ে কাছে পাশে কফির বয়াম খুঁজছিল। হাতের নাগালে কিছুই ছিল না। যা কিছু প্রয়োজনীয় মশলাপাতি সব উপরের ক্যাবিনেটে সাজানো। তবুও হাত লম্বা করে উপর থেকে কফির বয়াম আনার চেষ্টা করলো। ব্যর্থ হলেও হাল ছাড়ল না। উকি দিয়ে আঙ্গুলের ঠেলায় যখন একটু একটু করে বয়ামটা নাগালের মধ্যে আনলো, পিছন থেকে অনির্বাণ বলল, ওমা, আমার বউ রান্না করে? কি রান্না করছে দেখি দেখি। আচমকাই আওয়াজে সামান্য ভয় পেয়ে যায় প্রাণেশা। বয়াম হাতে নিতে গিয়ে 5 স্লিপ খেলো। উল্টে না পড়লেও শক্ত মেঝেতে লেগে পায়ের আঙ্গুলে যথেষ্ট ব্যথা পেয়েছে। বলল, হয়েছে, সরো, আর দেখতে হবে না। 5 মিনিট সময় দাও, দেখবে আমি তোমাকে স্পেশাল কফি খাওয়াবো। অনির্বাণ চেহারায় বিস্ময় ধরে রেখে বলল, স্পেশাল কফি? গিলতে পারবো তো? লেলুপ করছো? একদমই না। তাহলে চুপচাপ দেখো। অনির্বাণ ওখানেই দাঁড়িয়ে রইল। প্রাণেশার কাজকর্ম দেখে তার প্রচণ্ড হাসি পাচ্ছিল। তবে রান্না করতে না জানলেও তার এই চেষ্টাটা উপভোগ্য ছিল। সবশেষে গরম গরম কফি তৈরি করে 1 কাপ তার দিকে বাড়িয়ে দিয়ে প্রাণেশা বলল, বাড়িতে কাজ করার প্রয়োজন পড়তো না, তাই শেখা হয়নি। এতগুলো মানুষ, আমি কি কাজ করব। এই কারণে কখনো রান্নাঘরের ধারে কাছেও যাইনি। তাই বলে 1 কাপ কফি বানাতে পারবো না? এতটাও অকর্মা নই যতটা তোমরা ভাবো। চমৎকার করে হেসে কফির কাপ নিয়ে তাতে চুমুক দিল অনির্বাণ। প্রশংসাসূচক বাক্য আওড়ালো, আসলেই তো, কে বলে আমার বউ অকর্মা? আমার বউ যে কতটা গুণী সেটা একদিন সবাই জানবে। শুধু ধৈর্য ও মনের জোর নিয়ে শেষ পর্যন্ত লড়তে হবে প্রাণ। কফি হাতে নিয়ে নিজের রুমে গেল অনির্বাণ। ল্যাপটপ মেলে গুরুত্বপূর্ণ একটা মেলে চোখ বোলালো। প্রাণেশাও রুমে এসে কফি খেতে খেতে বুক সেলফ গুছিয়ে নিল। যতক্ষণ ঘুম না আসছে ঘরে টুকিটাকি কাজগুলো করছিল সে। একটা সময় জানালা দিয়ে বাহিরের দিকে দৃষ্টি পড়ল। পাশের বিল্ডিংয়ে বিয়ে তোড়জোড় চলছে। ডিজে গান বাজিয়ে একদল কিশোর কিশোরী ছাদে এসে নাচছে। পর্দা সরিয়ে বেশ কিছুক্ষণ সবার নাচানাচি দেখল প্রাণেশা। সময় কত হলো খেয়াল করলো না। সময়ের সাথে সাথে চারপাশের আলো নিভে গেল। গান বন্ধ করে কিশোর কিশোরীরাও চলে গেল। চারদিকে কেমন শুনশান ও ভীষণ শান্ত মনে হচ্ছে। ভাই বোন নিয়ে জীবনটাকে হেসে খেলে হৈহুল্লোড় করে কাটিয়ে দেওয়া মেয়েটি হঠাৎই আবিষ্কার করলো এই শহরে সে প্রচণ্ড একা। চেনা মানুষ, চেনা পরিবেশ কিছুই নেই। এসব ভাবতে গিয়ে খুব জোর কান্না পেয়েছে। জানালায় মাথা ঠেকিয়ে বাড়ির সবার কথা মনে করে অনেকক্ষণ নীরব কান্নায় গাল বাসালো। কান্না থামলে নিজেকে মানিয়ে বুঝিয়ে জোরপূর্বক ঘুমানোর চেষ্টায় বিছানায় পিঠ ঠেকালো। তাতেও তার ঘুম এলো না। উল্টো দুঃস্বপ্নেরা ভিড় জমালো চোখে। আবারও উঠে বসলো। রুমের ভিতর পায়চারি করতে করতে গড়িতে চোখ দিয়ে দেখলো রাত 3টে। রুমের দরজা খুলে শব্দহীন পায়ে বেরিয়ে এসে অনির্বাণের রুমের দিকে উকি মেরে দেখলো তখনও একইভাবে কাজ করছে ও। তাকে উকিঝুঁকি মারতে দেখে অনির্বাণ বলল, ঘুম আসনি? প্রাণেশা দুদিকে মাথা নেড়ে বলল, আমার ঘুম আসছে না। নতুন জায়গায় ঘুম না আসাটাই স্বাভাবিক। প্রাণেশার অসুবিধা বুঝতে পেরে অনির্বাণ বলল, এখানে আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শুধু ঘুম আসছিল না এটা নয়, অকারণ দুশ্চিন্তা ও দুঃস্বপ্ন তার স্বস্তি কেড়ে নিচ্ছিল। একা ঘুমাতে ভয় হচ্ছিল, আবার নতুন জায়গায় মানিয়ে নিতেও অসুবিধা হচ্ছিল। ডাক শুনে ধীরস্থির পায়ে হেঁটে হেঁটে সামনে এসে বলল, তোমার অসুবিধা হবে না তো? অনির্বাণ ল্যাপটপ বন্ধ করে চোখে চশমা খুলে রাখল।
রুমের দরজা আটকে লাইট অফ করে এক পাশে প্রাণেশাকে ঘুমানোর জন্য যথেষ্ট স্পেস দিয়ে অন্য পাশে নিয়েই শুয়ে পড়ল। হাত বাড়িয়ে প্রাণেশার মাথার চুলের পাকে আঙ্গুল নেড়ে ছেড়ে বলল, খুব হবে, তোকে আদর না করে ঘুমাতে হবে, অসুবিধা না হয়ে পারে? সি, সারাক্ষণ এসব কি কথা বলো তুমি? তোমার লজ্জা করে না? আমি এত লজ্জা দেখি কি করব? খাবো নাকি মাথায় দিব? লজ্জা তো তোরই হওয়া উচিত। বিবাহিত পুরুষটাকে দূরে দূরে রেখে শাস্তি দিচ্ছিস। চট করে অনির্বাণের ঠোঁটের ওপর আঙ্গুল রেখে কিছু একটা ভাবল প্রাণেশা। তারপর বলল, আমি কোথায় শাস্তি দিচ্ছি? তুমি নিজে তো এই শাস্তির ব্যবস্থা করেছ। অনির্বাণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে পটাপট তার টি শার্টের সব কটা বোতাম খোলে। টি শার্ট সামান্য মেলে পাক দিয়ে নিজের মাথা গলিয়ে দিল প্রাণেশা। কপালে কপাল ঠেকিয়ে বলল, বিবাহিত পুরুষটা তো জানে তার প্রাণ তাতে অভ্যস্ত হয়ে গেছে, তাহলে দূরে সরিয়ে রাখলো কেন? মুচকি হেসে প্রাণেশাকে কাছে টেনে নিল অনির্বাণ। সম্পূর্ণ মুখ জোরে ছোট ছোট চুমু এঁকে বলল, আমি তো তোর সুবিধার জন্য স্পেসটা দিলাম। হুম, তুমি স্পেস দাওনি, আমাকে শাস্তি দিচ্ছিলে। ডিভোর্সের কথা বলছিলাম বলেই। কথার ফাঁকে ফাঁকে প্রাণেশার ঠোঁট দুটো অনবরত কাঁপছিল। আঙ্গুলের আলতো স্পর্শে কম্পনরত ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে অনির্বাণ বলল, সময়ে সম্পর্কটা কাছে আসার, ভালোবাসার প্রাণ ভাঙন কিংবা বিচ্ছেদের নয়। দূরে সরিয়ে এখন আবার ভালোবাসা দেখানো হচ্ছে? তোমার এই 2 নম্বরই ভালোবাসার কোনো দরকার নেই আমার। কে করবো এই ভালোবাসা দিয়ে? দুবেলা কি পানি খাবো? এরকম একটা সিচুয়েশনে এসে প্রাণেশার মুখে কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল অনির্বাণ। গোল গোল চোখে তাকিয়ে থেকে বলল, কি বললি তুই? দরকার নেই? ঠিকই তো বলেছি, এত ভালোবাসা দিয়ে কি হবে? কিছু হোক বা না হোক 10-12টা আন্ডা বাচ্চা তো হবে। 10-12টা? আমার এতটুকু পেট কি তোমার পানির ট্যাঙ্কি মনে হচ্ছে? একসাথে আমি এতজনকে জায়গা দেব কি করে? আশ্চর্য, এ কেমন আবদার! কেউ কিভাবে একসাথে এতগুলো বাচ্চা কাচ্চা চাইতে পারে? জানের কি মায়া দয়া নেই? এটুকুন একটা মেয়ে আমি। প্রাণেশার কথা শুনে হু হু শব্দে হেসে উঠল অনির্বাণ। হাসতে হাসতে হাতের বাঁধন আরও ধীর করে প্রাণেশাকে রাগাতে বলল, চাইতে দোষের কি? বাচ্চা কাচ্চা আল্লাহর অশেষ রহমত। আমি এই রহমত থেকে বিতাড়িত হতে চাই না বউ, তাই তো সিদ্ধান্ত নিয়েছি কোনো ধরনের পরিবার পরিকল্পনা করব না। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগানের দিকে ফিরেও তাকাবো না। আমার স্লোগান হবে 10টি সন্তানের কম নয়, 20টি হলে বেশি ভালো হয়। আর তার জন্য প্রতি বছর টুইন বেবি নিয়ে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাবো। রাজি? যেভাবে আহ্লাদি হয়ে টি শার্টের পাক দিয়ে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে এলো প্রাণেশা। শব্দ করে দুটো হাত জোর করে বলল, মাপ চাই। তোমার বউকে দিয়ে এ কাজ হবে না। আমি এই পথে নাই। বাচ্চা কাচ্চা ও গ্রিনেস রেকর্ড নিয়ে আমার কোনো স্বপ্ন নাই। দূরে যাও, দূরে গিয়ে তুমি আরেকটা বিয়ে করো। 20টা নয়, 100টা আন্ডা বাচ্চা দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করো, তাতে আমার কোনো আপত্তি নেই। সম্পূর্ণ অপরিচিত একটা অনুভূতির সাথে পরিচয়, অথচ খুবই আকাঙ্ক্ষিত। আবেগ অনুভূতিকে দূরে ঠেলে দিতে গিয়ে যে মেয়ে কোনোদিন ঘর সংসারের স্বপ্ন দেখেনি, কাউকে ভালোবাসেনি, সেই আজ বিবাহিত জীবনের পরিপূর্ণ একটা সুখকে ছুঁয়ে ছুঁয়ে দেখেছে। এই অনুভূতি তাকে শুধু সম্পর্কটাই দামি বুঝায়নি, সেও যে দামি, আপাদমস্তক এক নারী, সেটাও বুঝিয়ে দিয়েছে। সকাল থেকে এক টুকরো সুখকর অনুভূতির ঢেউ খেলে যাচ্ছে তার মনের সমুদ্র জুড়ে। সেই ঢেউয়ে দুলছে প্রাণেশার দেহ মন। সেটুকু লুকাতেই কাজের অজুহাতে বেডরুম ত্যাগ করে অন্য রুমে এসে ঘাপটি মেরেছে প্রাণেশা। রুম লাগোয়া বেকনিতে রাখা বেতের সোফাতে বসে ঢাকা শহরের প্রথম সূর্যোদয়কে উপভোগ করছে সে। লাল টুকটুকে রং ধারণ করে সূর্যিমামা সবে আকাশের কোণে উকি দিয়েছে। ধীরে ধীরে আলো ছড়িয়ে দিচ্ছে ধরণীতে। এই রোদ্দুর যেন নতুন ভোর নিয়ে এলো জীবনে। ঠোঁটের কোণে লাজুক হাসি নিয়ে সোফায় হেলান দিয়ে চোখ বুজে পড়ে রইল প্রাণেশা। আপাতত অনির্বাণকে ফেস করা কঠিন। লজ্জার। বেচারা এখনো ঘুম থেকে ওঠেনি। হাত বাড়িয়ে কাছে না পেলেই লাফ দিবে। ভাবতেই হাসি পেল তার। গতরাতের কিছু দুষ্টুমিষ্টি খুনসুটিময় মুহূর্ত মনে পড়ল। ক্ষণে ক্ষণে রেগে যাবে, গাল ফুলাবে, রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে নিবে, আবার বলবে। ঝগড়াঝাঁটি, তর্কাতর্কি যদি সমান সমান হয়, ভাব ভালোবাসাও সমান সমান হবে। কোনো ফাঁকিবাজি নাই। অনির্বাণ যে এত রোমান্টিক, এত যত্নে বউকে ভালোবাসতে জানে, সেটুকু জেনে ক্ষণে ক্ষণে ভীষণ লজ্জায় লজ্জাবতী হচ্ছে প্রাণেশা। এত লজ্জা পাচ্ছে যে, নিজেকে আয়নার সামনে দাঁড় করানোর চিন্তা মাথায় এলেই সর্বাঙ্গে কাঁপন সৃষ্টি হচ্ছে। কি যন্ত্রণা! সমস্ত ভাবনার দৌড় থামিয়ে টাওয়েল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল। কতক্ষণ পর বের হতেই কলিং বেল বেজে উঠল। এত সকালে কে আসবে?
ভেজা চুলে টাওয়েল পেঁচিয়ে পরিপাটি হয়ে ডোর খুলতেই দেখল ত্রিশোর্ধ্ব এক নারী দরজায় দাঁড়িয়ে আছে। তাকে দেখেই দাঁতপাটি বের করে হেসে বলল, ও মা, ভাবি যে চলে এসেছেন। প্রাণেশা একটু অবাক হলো। বলল, আপনি কে? আমাকে চিনেন কি করে? মেয়েটা মুখের সুপারি চিবোতে চিবোতে উত্তর দিল, আমি হনুফা। এই অ্যাপার্টমেন্টের সব বাসায় কাজ করি। ভাইজান গতকাল বলছিলেন আজ থাইক্কা 7টায় আসতে। তিনি দেশের বাড়ি থাইক্কা বউ নিয়ে আসবেন। এই ফ্ল্যাটে তো আর কোনো মাইয়া মানুষ নাই। আপনিই। তাই মনে হইল আপনিই ভাইজানের বউ। কথায় যুক্তি আছে। ভেতরে আসুন। হনুফা ভেতরে প্রবেশ করে ডোর আটকে দিল। প্রাণেশা বলল, আপনি নাস্তা বানান রোজ? না, ভাবিজান। আমি আসি 9টায়। এর আগেই ভাইজান নিজে নাস্তা বানাইয়া খাইয়া ফেলেন। আমি আইলে সবজি কাটাকুটি কইরা ভাত তরকারি রান্না করি। বাসনকুসন মাজি, কাপড় চোপড় ধুই, আর ঘর পরিষ্কার কইরা তারপর যাই। ওহ, আপনি এক কাজ করবেন, আজ থেকে আমাকে কিছু রেসিপি শেখাবেন। আমি একদমই রান্নাবান্না পারি না। যদি কোনোদিন আপনি না আসেন, খাবো কি? হনুফা একগাল হেসে রান্নাঘরে এসে চা নাস্তার আয়োজন শুরু করল। কোথায় কি রাখা আছে সব তার মুখস্থ। সে চটপটে হাতে কাজ করতে করতে বলল, রেস্টুরেন্টে অর্ডার দিবেন। ভাইজান তো এইটাই করেন। এখন থেকে আর করবে না। এসব আনহেলদি খাবার খেলে বড় বড় রোগ হয়। আমিই তো রোজ ভাইজানরে এইসব বলি। উনি আমার কথা কানেই নেন না। এবার আপনি আসছেন, নিশ্চিত সব ঠিক হইয়া যাইব। আপনি আমার পাশে দাঁড়াই থাকেন, আমি দেখাইতেছি কেমনে কি করতে হয়। আগে কন, নাস্তায় কি খাইবেন? রুটি সবজি নাকি পোলাও খিচুড়ি? আপাতত রুটি সবজিই যথেষ্ট। ইচ্ছে জানিয়ে হনুফার পাশে দাঁড়িয়ে রইল প্রাণেশা। হনুফা চা বানালো আগে। 2 কাপ প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে 1 কাপ নিজের জন্য রাখল। চা খেতে খেতে রুটি বেলার কাজ সেরে নিবে। প্রাণেশা চা হাতে নিয়ে রুমে প্রবেশ করে দেখল অনির্বাণ তখনও গভীর ঘুমে। ডাকাডাকি করতে লজ্জা লাগছিল দেখে গরম চায়ের কাপ হাতে নিয়ে অনির্বাণের সবকটা আঙুল ডুবিয়ে দিল চাতে। গরম ছ্যাঁকা খেয়ে তোরাক করে লাফ দিল অনির্বাণ। ঘটনা কি বুঝতে বেগ পেতে হলো। এর মধ্যেই প্রাণেশা দূরে সরে গিয়ে শব্দ তুলে হেসে উঠল। ভেংচি কেটে বলল, আরও ঘুমাও। অনির্বাণ হাই তুলতে তুলতে বলল, তোর মতো একটা বদবউ জীবনে থাকলে সব পুরুষের জীবন তেনাত্তানা হবে নিশ্চিত। আলাদিনের দৈত্য এসেও আটকাতে পারবে না। আরও কিছু বলতে চাইছিল অনির্বাণ, পারল না। তার আগেই প্রাণেশা তার দিকে তেড়ে এসে বলল, আমি বদ? হ্যাঁ। সন্দেহ আছে? অফকোর্স। আমার মতো একটা মেয়ের সাথে বদ শব্দটা যাই না। কতটা যায় সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। সর এখন। কাছে এলে ঝাপটে ধরব। একটা সামাল দিতে গিয়ে মেজাজের দফারফা ঘটে যাচ্ছে, উনি নাকি আবার 20টা একসাথে পালবেন। দেখা যাবে, কেমন পারো। অনির্বাণ একইভাবে বলল, ওই 20টার একটাও তোর মতো হবে না। দেখিস। হ্যাঁ, বসে বসে স্বপ্ন দেখো। চ্যালেঞ্জ করছিস? প্রাণেশা দাঁতপাটি বের করে হেসে বলল, হ্যাঁ করছি। নেক্সট জেনারেশন এই প্রাণের ফটোকপি হবে। এমন হলে অনির্বাণ শেষ। কিন্তু তবুও আশা রাখতে দোষ কি? এই সুন্দর সকালে অকারণ ঝগড়া ও তর্ক করতে ইচ্ছে হলো না তার। তাই ঝটপট ওয়াশরুমে প্রবেশ করল। প্রাণেশা চায় চুমুক দিতে দিতে জানালার পর্দা ও কাচ সরিয়ে রুমের অন্য পাশের দরজাটাও মেলে দিল। আর সাথে সাথেই চমকে গেল। এই বেকনিতে অনেকগুলো ফুলের টব। তাও নিচে, গ্রিলে, আবার উপরেও। প্রত্যেকটা টবে বিভিন্ন ধরনের ফুলের গাছ। হতবাক দৃষ্টি নিয়ে ফুলের গাছের দিকে তাকিয়ে হাতে তাদের ছুঁয়ে দেখার লোভ হলো ভীষণ। হাত বাড়িয়ে ছুঁয়েও দিল। ছোট্ট একটা বেলি ছিঁড়ে এনে ঘ্রাণ শুকে কানের পিছনে গুজে দিয়ে রান্নাঘরে এসে হনুফার পাশে দাঁড়ালো। হনুফা রুটি বেলা শুরু করেছে। প্রাণেশা একটা রুটি সেঁকতে গিয়ে পুড়িয়ে ফেলে আফসোসের সুরে বলল, ইস, পুড়ে গেল তো। সেটা দেখে হনুফা বলল, একদিনে এইসব শিখতে পারবেন না, ভাবিজান। সময় লাগবো। কোনো টেনশন নাই। আমি সব শিখাইয়া দিমু। এক চুলোয় রুটি সেঁকতে দিয়ে অন্য চুলোয় আবার চা বসাল প্রাণেশা। আগের কাপ তো নষ্ট করে দিল। হনুফা তাকে চা বানাতে শেখালো। কতটুকু পরিমাণ চা, পাতা ও দুধ চিনি দিতে হয়, সেটাও শেখালো। ভীষণ ধৈর্য নিয়ে 1 কাপ চা বানিয়ে আবারও রুমে এলো। অনির্বাণ বিছানা পরিপাটি করছিল। প্রাণেশা বলল, তুমি চা খাও, আমি রুম গুছাচ্ছি। অনির্বাণ গালে হাত দিয়ে বলল,
পারবি? পারলে কর দেখি। আশ্চর্য, সবসময় আমাকে এত অকর্মা ভাবো কেন? চা ধরিয়ে দিয়ে বিছানা পরিপাটি করল প্রাণেশা। ঝাড়ু এনে রুমটাও ঝাড়ু দিল। এতটাও অকর্মা সে নয়, যতটা সবাই বলে। বউয়ের এসব কাজকর্ম দেখে অনির্বাণ বলল, তোর কাপড় চোপড় এখানেই রেখে দে। মানুষ এক জায়গায়, কাপড় আরেক জায়গায়, কেমন দেখাচ্ছে না বিষয়টা? এরপর নিজের রুমের আলমারি দেখিয়ে বলল, এটার ভেতর যথেষ্ট ফাঁকা, রাখতে পারিস। প্রাণেশা হাত বাড়িয়ে অনির্বাণের বুকের কাছে পাঞ্চ বসিয়ে বলল, যা আমার, সেটার দখলদারি আমি এমনিতেই নিব। এসব আমাকে বলে দিতে হবে না। অনির্বাণ চায় চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আর এজন্যই অনুমতি ছাড়া আমার গাছের ফুল ছিঁড়ে কানে গুজিয়েছিস। বেশ করেছি। আচ্ছা, তুমি তো কখনো গাছ লাগাও না। এখানে এত ফুল গাছ কবে থেকে? তোর মতো নিয়ম করে গাছ রোপণ করি না, কিন্তু এই জায়গাটার সৌন্দর্যের জন্য কয়েক ধরনের ফুল গাছ লাগিয়েছি। সুন্দর লাগছে না? প্রাণেশা বেলকনির দিকে দৃষ্টি দিয়ে বলল, ভীষণ। আমার খুব শখ ছিল, কোনো একদিন একটা চমৎকার পুষ্পকুঞ্জ সাজাব, যেখানে শুধু ফুল আর ফুল থাকবে। আর একটা পর্ণকুটির থাকবে। আমি মাঝে মধ্যে সেই কুটিরে যাব আর নিজের মতো করে গাছেদের সাথে সময় কাটাবো। এখন আর এই শখটা পূরণ হবে না, ভাবতেই কি খারাপ লাগছে আমার। অনির্বাণ কৌতূহলী হয়ে বলল, কেন পূরণ হবে না? এই ইট পাথরের শহরে আমি পর্ণকুটির পাবো কোথায়? খুঁজলে পাওয়া যাবে হয়তো। কি জানি। দুষ্টুমিষ্টি খুনসুটির ফাঁকে নাশতা পর্ব শেষ হলো। নাশতা শেষ করেই তাড়াহুড়ো করে তৈরি হলো অনির্বাণ। আলমারি থেকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র বের করে, ওয়ালেট, ফোন ও গাড়ির চাবি হাতে তুলে বলল, ফিরতে একটু দেরি হবে। ওয়ার্কশপ থেকে করতে যাব। কিছু প্রয়োজন হলে দারোয়ানকে ফোন করিস, এনে দিবে। প্রাণেশা জানতে চাইল, কেন? অনির্বাণ বউয়ের বিস্মিত চোখজোড়ায় ঠোঁট ছুঁয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, একটা ছোট্ট সারপ্রাইজ রেডি করছি। সেটা কি, এখনই বলা যাবে না। বসে বসে টেনশন কর। ঠিক আছে। আগামী সপ্তাহে যেহেতু প্রতিযোগিতা, প্রাণেশা স্টাডি টেবিল থেকে নড়ছেই না। হনুফা কাজ শেষ করে চলে যাওয়ার পর সে খাওয়া দাওয়া বাদ দিয়ে বই নিয়ে বসেছে। একগাদা কুইজের বই তার সামনে। যেগুলো আগের জানা, শেখা সেগুলোও আবার পড়ছে। একেবারে ঠোঁটস্থ করছে, যেন কোনোভাবেই ভুল না হয়। পড়ার মাঝখানেই বাড়ি থেকে কল এলো। ভিডিও ক্লের ওপাশে সব কাজিনদের দেখে বই রেখে রুমের বেকনিতে গেল প্রাণেশা। আয়শা মাইশা একসাথে বলল, ঢাকায় গিয়ে তুমি আমাদের ভুলে গেছো, ভাবি। সকাল থেকে একবারও ফোন দাওনি। প্রাণেশা বিব্রত হল। ব্যস্ততায় বলেই গিয়েছিল, বাড়িতে ফোন করা হয়নি। সে নিজের দিক স্পষ্ট করে বলল, জানিসই তো, সামনে প্রতিযোগিতা। কাজ শেষ করে আমি পড়তে বসেছিলাম। ওই দেখ, এখনো টেবিলের ওপর একগাদা বই ছড়িয়ে ছিটিয়ে রাখা। ব্যাক ক্যামেরা দিয়ে রুমের স্টাডি টেবিল দেখালো প্রাণেশা। ওপাশে সবাই খিলখিলিয়ে হেসে উঠল। নাহিয়ান বলল, তুই তোর মাথাটাকে লাইব্রেরি বানিয়ে ফেল। তাহলে আর একগাদা বইপত্র টেবিলের ওপর রাখতে হবে না। ওগুলো তোর মাথাতেই ঠেসে রাখতে পারবি। প্রাণেশা ঝগড়ুটে মেজাজে বলল, দূরে আছি বলে ভাবছিস বেঁচে গিয়েছিস, তাই না? ওই বাড়ি আমি সারা জীবনের জন্য ছাড়িনি। যখন আসবো না, ঠ্যাং ভাঙব তোর। দেখে নিস। ওপাশ থেকে রাফিয়ান বলল, আমার দুলাভাই কই, সোনাপু? অনির্বাণ বাসায় থাকলে এখন শালা দুলাভাইতে একদফা যুদ্ধ হয়ে যেত। রাফিয়ানের কথাতে সবার হাসির মাত্রা বেড়ে গেল। সেই হাসিতে তাল মিলিয়ে প্রাণেশাও হাসতে হাসতে বলল, তোর দুলাভাই তো বাসায় নেই, রাফি। রাদিন রামিসা, রেদোয়ান কেউ বাদ গেল না। সবাই এই দুলাভাই শব্দটা নিয়ে মজা করল। সবশেষে ফোন নিল রূপকথা। ক্যামেরার দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে বলল, সব ঠিক আছে তো, প্রাণেশা? মুচকি হেসে প্রাণেশা উত্তর দিল, হ্যাঁ। দুই ঝগড়ুটে মানুষ ঠিকঠাক মতো সংসার করতে পারবে কি না, এই নিয়ে আমার তো চিন্তার শেষ নেই। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকছি। কেন? সবার থেকে দূরে সরে গেল রূপকথা। স্বর খাদে নামিয়ে বলল, এই সম্পর্কটা তো লাভ ম্যারেজ না, আবার অ্যারেঞ্জ ম্যারেজও না। যা হয়েছে সবটাই জোরাজুরি করে চাপানো হয়েছে। এই যাবৎ যা কিছু তোর ঘাড়ে জোর করে চাপিয়ে দেয়া হয়েছে, সেটাতেই গন্ডগোল হতে দেখা গেছে। তেমন কিছু হবে না, ভাবি। আমি সবকিছু মন থেকে মেনে নিয়েছি। মানিয়ে নিতে পারবি তো? ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আর অভ্যাস হয়ে গেলে মানিয়ে নেয়া কঠিন হবে না, ভাবি।
অনিচ্ছায় কিছু করিস না আর সম্পর্কটাকেও বোঝা ভাবিস না। একটু যত্ন নিয়ে এটাকে মূল্যায়ন করতে পারলেই সুখী হবি। জোরপূর্বক যা কিছু চাপানো হয়েছে, সেসবকেও তো যত্ন নিয়ে সফল করতে চেয়েছি। সাকসেস হলাম কই? তবে এটা নিয়ে ভেবো না। যেহেতু বিয়ে ও বন্ধন সারা জীবনের ব্যাপার, আমি অবশ্যই এর ব্যাপারে যথেষ্ট যত্নশীল হব। হয়তো আমাদের মধ্যে তথাকথিত প্রেমিক প্রেমিকাদের মতো ভালোবাসাটা গড়ে ওঠেনি, তবে সম্পর্কের প্রতি অদৃশ্য এক টান ও অধিকারবোধ জন্ম নিয়েছে। আমাদের মধ্যে এতটাও দূরত্ব আর নেই যতটা দূরে থাকলে সম্পর্কে ভাঙন আসতে পারে। রূপকথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে বলল, তুই যে এটা বুঝতে পেরেছিস, তাতেই আমি শান্তি পাচ্ছি। বিশ্বাস কর, আমার এত খুশি লাগছে। বাড়ি এলে জনকে একটা স্পেশাল গিফট দেব। তাই তুমি স্পেশাল গিফট দিবে, আর তোমার দেবর গেল সারপ্রাইজের ব্যবস্থা করতে। জনে কি প্ল্যান করেছো কিছু? আরে না, আমি ওর সাথে নাই। অনি কি করছে আমি জানি না। তবে আমি কি করব সেটা সময় এলেই দেখবি। আচ্ছা, এখন ফোন রাখি, পড়তে বসবো। ঠিক আছে, ভালো থাকিস। পড়তে বসে দুপুর গড়িয়ে বিকেল নেমেছে অথচ দুপুরের খাবার খায়নি প্রাণেশা। কাজের চাপে অনির্বাণও ফোন দেয়নি। ফ্রি হয়ে যখন বিকেলের দিকে কল দিল, প্রাণেশা তখনও বইয়েই মুখ গুজে রাখল। ঠোঁট নাড়তে নাড়তে ফোন কানে ঠেকাল। ওপাশ থেকে অনির্বাণ বলল, দুপুরে খেয়েছিস কিছু? প্রাণেশা ফ্যাকাশে মুখে বলল, না, খাইনি। কেন? একা খেতে ভালো লাগছে না। বাড়ির সবাইকে মিস করছিস? একটু আধটু। খিদে টের পেয়ে খেতে গেলাম, ওমা খাবার দেখি আমার গলা দিয়ে নামতেই চাইছে না। শেষে এক কাপ চা নিয়েই বসে গেছি। এখন ওটাই গিলছি। অনির্বাণ হতাশ কণ্ঠে বলল, এমন করলে হবে? নিজের যত্ন নিবি না? তুই যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করিস, তাহলে তো দুর্বল হয়ে পড়বি। আর তুই দুর্বল হলে নেক্সট জেনারেশন কি করে আসবে? তোকে তো অলওয়েজ স্ট্রং থাকতে হবে, তাই না? সিরিয়াস মোমেন্টে এমন একটা কথা শুনে মেজাজটায় আগুন জ্বলে উঠল প্রাণেশার। ঠোঁটমুখ বাঁকিয়ে বলল, গাছে কাঁঠাল গোফে তেল, ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না? অনির্বাণ উচ্চস্বরে হেসে উঠে বলল, ছাড়, খেয়ে নে। টিপিক্যাল বউদের মতো আচরণ করিস না। বর না খেলে বউ খেতে পারবে না, এমন কোনো নিয়মে আমি বিশ্বাসী নই। তুই খেতে বস। সময়মতো না খেলে অ্যাসিডিটি বাড়বে। ফিরে এসে একসাথে ডিনার করব। যদি না খাই, একটা চড় মারব। দূরে থেকে চড় মারতে পারবে তুমি? খুব পারবো। ওই মেয়েটা যেভাবে ফ্লাইং কিস ছুঁড়েছিল, সেভাবেই ফ্লাইং স্ল্যাপ মারব। মার খেতে না চাইলে এখনই খেতে বস। যা। ছি, তুমি এত নিষ্ঠুর হতে পারবে? খুব পারবো। আদর শাসন দুটোই আমি বুঝে শুনে করব। তুমি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল প্রাণেশা। একা খেতে গিয়ে নিজের অজান্তেই অনির্বাণকে ভীষণ মিস করছিল। তাকে ছাড়া খেতে হবে ভেবেই খায়নি। সত্যিটা স্বীকার না করে বাড়ির সবাইকে টেনে এনে কাটিয়ে দিয়েছে। অথচ না বলা কথা নিমিষেই বুঝে নিয়েছে অনির্বাণ। সে ফোন কানে ঠেকিয়ে লাজুক হেসে বলল, একটু তাড়াতাড়ি এসো। করতে গেলে দেরি হবে। আমি মাত্র ওয়ার্কশপ থেকে বেরিয়েছি। প্রাণেশার কি হলো কে জানে। মন ভীষণ এলোমেলো হলো, চঞ্চল হলো। মনের ভেতর অসংখ্য অনুভূতিরা ডালপালা মেলল। সব অনুভূতিদের মুক্তি দিতে ইচ্ছে হলো, তবুও পারল না। দ্বিধা ও সংকোচ তাকে আটকে দিল। খানিক চুপ থেকে খুবই আস্তে অথচ দৃঢ়কণ্ঠে উচ্চারণ করল, আই মিস ইউ, অনি। এক হাতে ফোন কানে ঠেকিয়ে রেখে অন্য হাতে মুখ ঢেকে ফেলল প্রাণেশা। ওপাশে অনির্বাণও থম মেরে থাকল কতক্ষণ। এরপর অট্টহাসিতে ফেটে পড়ে ড্রাইভ সামলে নিয়ে বলল, দিলি তো মেজাজের 12টা বাজিয়ে। আমি একদম সিরিয়াস মুডে ছিলাম, প্রাণ। অথচ তোর এই কথা শুনে এখন আমার শুধু প্রেম প্রেম পাচ্ছে। সিচুয়েশনটা রোমান্সের নয়। এই মুহূর্তে করতে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। নয়তো আমি এখনই ব্যাক করতাম। আর আমার লজ্জাবতী বউটার লাজরাঙা মুখ দেখে চোখের তৃষ্ণা মিটিয়ে নিতাম। প্রাণেশা উত্তর না দিয়ে চুপ করে রইল। অনির্বাণ বলল, মেজাজের 12টা বাজানোর সাথে সাথে তুই আমার মনের মধ্যে বিরাট পরিবর্তন এনে দিলি, প্রাণ। চারপাশে শুধু প্রেমের মিউজিক বাজছে। এখন যেহেতু প্রেমের সময় নয়, তাই রাতে এর শোধ আমি অবশ্যই তুলব। এই কথায় ভরকে গেল প্রাণেশা। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বলল, কিসের শোধ? অনির্বাণ হাসতে হাসতে গানের সুরে বলল, আদরে আদরে দেব ভালোবাসা, সোহাগে সোহাগে দেব ভালোবাসা,
আকাশের নীল প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে, মাখবে কলিজায়, নজর না লাগে যেন চাঁদেরও গায়ে। নির্ধারিত সময়েই কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে, একক ও দলীয়ভাবে। প্রাণেশা দুটো বিভাগেই অংশ নেয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল। প্রথম দিনের কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা 10 জনের একজন হয়েছে প্রাণেশা। যদিও প্রথম হতে পারেনি, তবে দ্বিতীয় হয়েছে। আর দ্বিতীয় দিনের কুইজে সকাল থেকে দলীয়ভাবে অংশগ্রহণ চলছে। একটা দলকে হারিয়ে অন্য দলকে জিতিয়ে নেয়ার হাড্ডাহাড্ডি লড়াই। এই সেগমেন্টে দলীয়ভাবে এক একটা কলেজের 3 জন করে ছাত্রছাত্রী সুযোগ পাচ্ছে। তার মধ্যে মেহেরপুর সরকারি কলেজের হয়ে দলে থাকছে প্রাণেশা, সাফওয়ান ও ওদের আরও এক সঙ্গী রিক্তা। যে দলের সাথে লড়াই চলছে তারা রংপুর থেকে এসেছে। প্রতিটা রাউন্ডে খেলতে খেলতে রংপুরের পয়েন্ট হলো বেশি, মেহেরপুরের কম। বাকি শুধু শেষ রাউন্ডের খেলা, কুইক কুইজ রাউন্ড। 1 মিনিটের মধ্যে এই রাউন্ডে যারা সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিবে তারাই হবে এই সেগমেন্টের বিজয়ী। প্রাণেশার বুক ধড়ফড় করছে। কি হয়, কি হয়, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে সামনে। ভয়ে চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। একটুর জন্য হেরে যাবে, মেনে নিতে পারছে না। একমনে কিছু একটা বিড়বিড় করছে। যখন কুইক কুইজ রাউন্ড শুরু হলো, সঙ্গে সঙ্গে কুইক প্রেস বাজার এ আঙুল ছুঁয়ে রাখল সবাই। স্ক্রিনে প্রশ্ন আসা মাত্রই বাজারে শব্দ তুলল প্রাণেশা। উত্তরটা ঠোঁটস্থ থাকায় ঝটপট উত্তর দিল। এভাবে যে কয়টা প্রশ্ন এলো, ভাগ্যগুণে বেশিরভাগ প্রশ্নেরই সঠিক উত্তর প্রাণেশা একা দিল, বাকিরা যে যেটা পারল দিল, যারা পারল না, ছেড়ে দিল। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর মেহেরপুর সরকারি কলেজ টিমকে বিজয়ী বলে ঘোষণা করা হলো। এবং দিনশেষে প্রাইজমানি, সার্টিফিকেট, বই, ক্রেস্ট ও মেডেল প্রদান করে বিজয়ীদের অভিনন্দন জানানো হলো। পুরস্কার বিতরণী শেষে দলীয়ভাবে সবাই ছবি তুলে নিজেদের আনন্দ ও সুখকে বাকিদের সাথে ভাগাভাগি করে নেয়। ঠিক 5টে বাজার 15 মিনিট আগেই সমস্ত আয়োজন শেষে সাফওয়ান ও রিক্তাকে নিয়ে ক্যাম্পাসের বাইরে এলো প্রাণেশা। অনির্বাণকে দর্শক সারিতে প্রথমে দেখলেও পরবর্তীতে কাছে পাশে দেখেনি। পুরস্কার বিতরণীর সময়ও সেখানে সে উপস্থিত ছিল না। গেটের বাইরে এসেও তার চিহ্নটি খুঁজে পেল না। এমনকি গাড়িটাকেও আশেপাশে দেখা গেল না। এখনো তার হাতে পুরস্কার, গলায় মেডেল। প্রিয়জন যদি এই মুহূর্তে সামনে না থাকলো, তাহলে আনন্দ কই? এত আনন্দ ও উদ্দীপনা সবটাই মাটি হয়ে যেতে লাগলো। সাফওয়ান ও রিক্তা বিদায় নেয়ার প্রস্তুতি নিতে গিয়ে প্রাণেশাকে মন খারাপ করে থাকতে দেখে সাফওয়ান বলল, কি রে, তোর সঙ্গী কই? ট্রিট দিবে বলে কি হাওয়া হয়ে গেল? অস্থির চোখে চারপাশে তাকিয়ে অনির্বাণকে না পেয়ে প্রাণেশা বলল, কি জানি, ওখানেই তো ছিল। রিক্তা বলল, আরে ছাড়, ভাইয়া কিপটার জম। যখনই দেখলেন বউয়ের জেতার চান্স আছে, অমনি কেটে পড়েছেন। প্রাণেশা ফুঁসে উঠে বলল, মোটেও এরকম কিছু নয়। নিশ্চয়ই জরুরি কোনো কাজে গেছে। দেখ, ওর গাড়িটাও নেই। সাফওয়ান বলল, হয়েছে থাক, আর বরের হয়ে সাফাই গাইতে হবে না। বলেছিলি না 1 সপ্তাহের মধ্যে ডিভোর্সের কথা উঠবে? তুই ঘর সংসার করবি না, কাউকে ভালোবাসবি না, হেনত্তান আরও কত কিছু। এখন তো দেখছি দিব্যিই ঝুলে আছিস। ছাড়ার নাম নিচ্ছিস না। ঘর বাঁধার যদি ইচ্ছেই ছিল, আমাকে দিয়ে হুদাই নাটক সাজানোর দরকার ছিল না। এখন তোর বাড়ির সবার কাছে আমি খারাপ। ভাবত, কেমনটা লাগে? বন্ধুর বর্তমান পরিস্থিতি আসলেই খারাপ। আগে প্রাণেশার বাড়ির সবাই সাফওয়ানকে পছন্দ করত, আর বিয়ে ভাঙার পর থেকে ওর নাম শুনলেই সবাই রেগে যাচ্ছে। চোখের সামনে দেখলে তো রক্ষে নেই। সেদিন প্রাণেশার বাবা কি বাজে ব্যবহার করেছেন। মনে পড়লে এখনো শরীর ঘিনঘিন করে তার। একটা মানুষ মেয়েকে পড়াশোনা ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এত কেন বাড়াবাড়ি করেন? ভাবলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার। সম্পর্কটা প্রাণেশার সাথে বলেই আজেবাজে কথাও হজম করে নেয়। কি করবে? বন্ধুত্ব তো। এত সহজেই কি এই সম্পর্ককে ফেলনা ভাবা যায়? সাফওয়ানের মন মেজাজ যে খিচড়ে গেছে সেটা বুঝেই পাশে থাকা বাদামওয়ালার কাছ থেকে কিছু বাদাম কিনল প্রাণেশা। রাস্তায় দাঁড়িয়েই খেতে লাগলো সবাই। বাকিরা বাদাম পছন্দ করে বলেই কেনা। সাফওয়ান বাদাম দেখে বলল, এইটুকু? স্বামীর টাকা বাঁচানোর ধান্দা? হবে না। জম্পেশ ট্রিট চাই। প্রাণেশা বলল, রাগ করছিস কেন? খা, অনি আসুক, ট্রিট দিবে নে। বাকির নাম ফাঁকি। তাড়াতাড়ি আসতে বল। ট্রিট ছাড়া আর কিছু বুঝিস না? না, না বুঝি না।
ফোন বের করে অনির্বাণের নম্বরে কল করতে গিয়েই দেখল পার্কিং স্পটে গাড়ি এসে দাঁড়িয়েছে। মুহূর্তেই ডোর খুলে নেমে এসেছে অনির্বাণ। হাতে একগুচ্ছ নানান মিশেলের ফুল। কোনো কাহিনী ছাড়াই ফুলগুলো বাড়িয়ে দিল প্রাণেশার দিকে। হাসি মুখে বলল, কংগ্রাচুলেশনস মিসেস অনির্বাণ সৈকত। প্রাণেশা ফুলগুলো হাতে তুলে ঠোঁটে প্রশান্তিময় হাসি ফুটিয়ে বলল, থ্যাংক ইউ। হাতের ক্রেস্ট, প্রাইজ মানি, বই অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে বলল, দেখো। চোখে একরাশ মুগ্ধতা নিয়ে সব পুরস্কার ছুঁয়ে ছুঁয়ে দেখল অনির্বাণ। সেগুলো গাড়ির পিছনের সিটে রেখে সাফওয়ান ও রিক্তাকে বলল, আমি চাইছি বিয়ের ট্রিপটা আজকেই দিতে। তোমরা কি যাবে আমার সাথে? সাফওয়ান বলল, শুধু বিয়ের না, আজকেরও। দুটো ট্রিপ জমা হলো। জমা বলছো কেন? এখনই এসো। বিকেলের শেষ ভাগ। আর আধ ঘন্টার মধ্যেই আস্তে ধীরে বেলা ডুবে যাবে। সে ঘড়িতে সময় দেখে বলল, সরি ভাইয়া, আজ আর হবে না। এখন রওনা না দিলে পৌঁছাতে শেষ রাত হবে। বাড়িতে সবাই অপেক্ষা করছে। রিক্তাও বলল, হ্যাঁ, একদম। ট্রিপ জমা থাকুক। কোনো একদিন সম্পূর্ণ ঢাকা শহর ঘুরে দেখাবেন। আজ আসি। তারা দিয়ে ওরা প্রাণেশার থেকে বিদায় নিল। বিদায়বেলা বান্ধবীকে জড়িয়ে ধরল রিক্তা। বলল, সুখে থাকিস। অনির্বাণকে দাঁড় করিয়ে রেখে ভার্সিটির কমনরুমের ওয়াশরুমে প্রবেশ করে নির্দিষ্ট ইউনিফর্ম চেঞ্জ করে ফেলল প্রাণেশা। বাড়তি পোশাক আগে থেকেই সঙ্গে ছিল। পোশাক পরিবর্তন করে ছাইনা টি শার্ট ও গোল্ডেন কালারের লেডিস গ্যাবার্ডিন প্যান্ট পরে আগের রূপে ফিরে গাড়ির সামনের সিটে বসল। অনির্বাণ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলে প্রাণেশা জানতে চাইল, তখন কি ফুল আনতে গিয়েছিলে? অনির্বাণ বলল, শুধু ফুল নয়, স্পেশাল কিছু। পিছনে দেখ। ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে একটা শপিং ব্যাগ দেখে হাত বাড়িয়ে সেটা নিজের কাছে টেনে আনলো প্রাণেশা। ব্যাগ খুলে দেখল ভেতরে একটা দলিল রাখা। চমকে গিয়ে বলল, কি এটা? অনির্বাণ ড্রাইভ করতে করতে বলল, বাংলা ভুলে গিয়েছিস নাকি? পড়ে দেখ। ভয়ে ভয়ে দলিলটা মেলে ধরল প্রাণেশা। হার্টবিট বেড়ে যাচ্ছে তার। ডিভোর্স পেপারস কি না? কিন্তু না, অন্য কিছু। এটা তাদের বিয়ের কাবিননামা আর এর নিচে পুরনো একটা দলিলের সাথে নতুন আরেকটা দলিল। তাতে কিছু লেখা। সেই লেখা পড়তে গিয়েই চোখ বড় বড় হয়ে গেল প্রাণেশার। দেনমোহরের টাকার সাথে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট যোগ করে নতুন একটা জমি কেনা হয়েছে। সেই জমির মালিকানা কি না প্রাণেশার নামে। প্রাণেশা যখন বিস্মিত দৃষ্টি দিয়ে কাগজে চোখ বুলাচ্ছিল, তখনই তার দিকে কলম বাড়িয়ে দিয়ে অনির্বাণ বলল, সাইন কর। চোখ তুলে প্রশ্ন করল প্রাণেশা, কেন? তোর জিনিস তুই বুঝে নিবি না? এটা আমার হলো কবে? এখনই হবে। 1.5 বছর আগে এটা কিনেছিলাম নিজের নামে। বিয়ের পর তো তোকে কিছু দেয়া হয়নি। দেনমোহরের টাকাটাও বাকি ছিল। ভেবেছিলাম কোনো এক স্পেশাল দিনে দেব। আজ সেই স্পেশাল দিন। যা কিছু আমার, সবকিছুর সাথে তুই জড়িয়ে আছিস। এটাই কেন থাকবি না? আমি জমি দিয়ে কি করব? অনির্বাণ হেসে ফেলল। প্রাণেশা বলল, হাসছ কেন? আমার তো জমির দরকার নেই। দরকার আছে কি নেই, সেটা তো জমি দেখলে বুঝবি। এখন ঝটপট সাইন কর, প্রাণ। অনির্বাণের কথা অনুযায়ী সাইন করে দলিলটা জায়গামতো রেখে দিয়ে জানালার দিকে দৃষ্টি দিয়ে রাখল প্রাণেশা। অনির্বাণ বলল, গাল ফুলিয়ে আছিস কেন? এমন দিনে কেউ গাল ফুলায়? আমি তোমার মতিগতি কিছুই বুঝছি না। অনির্বাণ একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, কাছে আয়। প্রাণেশা নড়েচড়ে বসল। হুকুম পালনে সদা তৎপর এইটুকু বুঝাতে কাছে এলো। অনির্বাণ তাকে এক হাতে জড়িয়ে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, যা কিছু স্বপ্ন আছে, ইচ্ছে আছে, আমায় বলিস প্রাণ। জীবনের শেষ প্রান্তে পৌঁছে হলেও তোর স্বপ্ন ও ইচ্ছেদের আমি পূরণ করব। কেন? কোনো একদিন নিজের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমার বউয়ের সব ইচ্ছে ও স্বপ্নদের যথাযথ মূল্যায়ন করব। যেদিন থেকে তুই আমার বউ হলি, সেদিন থেকে তোর ইচ্ছেই আমার ইচ্ছে, তোর স্বপ্নই আমার স্বপ্ন হয়ে গেল। এখন তো শুধু একটা একটা করে তোর সব ইচ্ছে ও স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া বাকি। তোমার নিজের কোনো ইচ্ছে নেই, স্বপ্ন নেই? নিজেকে নিয়ে আপাতত নেই। কিন্তু আমার বউকে নিয়ে আমার ইচ্ছে ও স্বপ্নের শেষ নেই। বউ পাশে থাকলে সব ইচ্ছে ও স্বপ্ন একদিন পূরণ হবে, ইনশা আল্লাহ। প্রাণেশা চোখ পাকিয়ে বলল, বউ কি চলে যাচ্ছে? ধীর অথচ শান্ত গলায় অনির্বাণ বলল, আমি যেতে দেব নাকি? যাওয়ার নাম নিলেই কঠিন শাস্তি দেব। কি শাস্তি?
অনির্বাণ কৌতুকের সুরে বলল। ঠ্যাং উপরে রেখে মাথা নিচে ঝুলিয়ে দেব। দারুণ অ্যাডভেঞ্চার হবে তাই না? প্রাণেশা কটমটিয়ে তাকালো। অনির্বাণ শব্দ তুলে হেসে উঠে বলল। রাগ করলে তোকে কিন্তু দারুণ লাগে। অবশ্য তোর চেহারায় এখন একটা বউ বউ ভাব ফুটে উঠেছে। রাগী অথচ ভীষণ মায়াবী। এমন করে তাকালে হার্ট অ্যাটাক হয়ে যাবে, বউ। টেলিভিশনে নিউজ দেখে বাড়ির সবার মুখ থেকে মেয়ের জিতে যাওয়ার খবর শুনেও কোনো প্রকার ভালো খারাপ মনোভাব প্রকাশ করেননি সামিউল আলম। এর মানে এই না যে তিনি খুশি হননি। হয়েছেন। সেই খুশিটা অন্য সবার মতো প্রকাশ করতে পারছেন না। সবাই যেভাবে প্রাণেশার মেধার প্রশংসা করছে, সেভাবে তিনি করতে পারেন না। তাছাড়া যতবারই মনে হচ্ছে ডাক্তার না হয়ে প্রাণেশা চরম ভুল করেছে, বাবার স্বপ্নকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, ততবারই তিনি রেগে যাচ্ছেন। ভেতরে ভেতরে ফুঁসছেন। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা যখন খুশিটা একে অন্যের সাথে ভাগ করতে অসময়ে কফি নিয়ে আড্ডায় বসল, তখনই তিনি চিৎকার করে বললেন। এত খুশি হওয়ার মতো কিছু হয়নি। এই ধরনের কুইজে যে কেউ বিজয়ী হতে পারে। সেজো ভাই শরীফুল আলম বললেন। যে কেউ পারলে বাকিরা পারল না কেন? ওখানে কি একটা কলেজের স্টুডেন্ট এসেছিল? 50-এরও অধিক জেলার স্টুডেন্ট এসে অংশগ্রহণ করেছে। তার মধ্যে সেরা হয়েছে আমাদের মেহেরপুর। সেটা কেবলই আমাদের বাড়ির মেয়েটির জন্যই। সেসবটা প্রশ্নের উত্তর যদি সবার আগে না দিত, নিশ্চিত হার লেখা ছিল কপালে। সামিউল আলম একরোখা মেজাজে বললেন। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো? ওখানে আমি থাকলে এর চেয়ে ভালো খেলতাম। তাই, তাহলে যাওনি কেন? সেই কৈফিয়ত তোমাকে দেব কেন? শরীফুল কেশে গলা পরিষ্কার করে রূপকথাকে ইশারায় কাছে ডাকলেন। রূপকথা কফির কাপ নিয়ে সামনে এলো। সবার দিকে এক একটা কাপ বাড়িয়ে দিয়ে সামিউল আলমের কাপ তার হাতে ধরিয়ে দিয়ে বলল। কে জিতল, কে হারল, এই বিচারে যাওয়ার কোনো দরকার নেই। আসল কথা হচ্ছে, আমাদের প্রাণেশা শুধু নিজের নয়, পুরো জেলা ও দেশের কাছে নিজের কলেজকে জিতিয়ে দিয়ে সবার কাছ থেকে বাউভা কুড়াচ্ছে। আমি বলি কি, আজ যেহেতু একটা খুশির দিন, এই দিনে এত রাগারাগি না করে তুমি এখনই প্রাণেশাকে একটা ফোন দাও। শুভেচ্ছা জানাতে নয়, কেমন আছে এইটুকু জানতে। আজ কতদিন হলো, ও বাড়িতে নেই। আমরা সবাই খোঁজ নিলেও তুমি ওর খোঁজ নাওনি, চাচ্চু। এটা কি তুমি ঠিক করলে? সামিউল আলম গম্ভীর মুখে বললেন। ভালো যে থাকবে, সেটা তো নিশ্চিত। অনি ওর অসম্মান করবে না। হ্যাঁ, সেটা ঠিক বলেছ। অনি এই সম্পর্ককে যথেষ্ট সম্মানের চোখে দেখছে। শুধু অনি একা নয়, প্রাণেশাও। এই যাবৎ যা কিছু ওর ঘাড়ে জোর করে চাপিয়েছ, কোনো কিছুর দিকেই কিন্তু মন বসেনি। একমাত্র বিয়েটা পবিত্র বন্ধন বলেই ইচ্ছে না থাকা সত্ত্বেও, কবুল বলে সেই সম্পর্কটার মধ্যে এখন অবধি নিজেকে আটকে রাখতে পেরেছে। চাইছেও। কারণ ও বিয়েটাকে সম্মান করে। অনিকে সম্মান করে। বাড়ির সবার সিদ্ধান্তকে সম্মান করে। এইটুকু যদি না করত, কবেই বাড়ি ছেড়ে পালাত। এতই যদি বিয়ের প্রতি সম্মান, তাহলে বিয়ের দিন এত কাহিনী কেন করল? রূপকথা এই কথাগুলো বলতে চায় না, কিন্তু কিছু করার নেই। প্রাণেশার ভয়টা পরিষ্কারভাবে সবার সামনে উঠে না এলে, সবাই মেয়েটাকে শুধু ভুল বুঝেই যাবে। সে নতমুখী হয়ে বলল। চাচ্চু, মাফ করো। একটা কথা না বলে উপায় নেই। সামিউল আলম আগের মতোই নির্বিকার ভাব নিয়ে বললেন। কি? ওর আসলে সম্পর্ক নিয়ে একটু ভীতি ছিল। বৈবাহিক সম্পর্কে যদি স্বামী ও স্ত্রীর একে অন্যকে ঘিরে সম্মান না থাকে, যতই শিক্ষা দীক্ষা ও ধন সম্পদ থাকুক না কেন, ওই সংসারে সুখ আসে না। 10 জনের সামনে হয়তো সুখী সাজা যায়, কিন্তু মানসিক শান্তিটা আসে না। যার কাছে যাবে, তার কাছে যদি মানসিক শান্তিটা না পায়, তাহলে বিয়ে করে লাভ কি, চাচ্চু? এতটুকু বলে বড় করে নিঃশ্বাস নিল রূপকথা। এরপর আবারও বলল। পড়াশোনা নিয়ে তো কম অত্যাচার সহ্য করেনি। বিয়ের পরও যদি ওর স্বামী নামক প্রাণী ব্যক্তিগত পছন্দ অপছন্দ ও নিজস্ব সিদ্ধান্তকে তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে ওই মানুষকে জীবনে জড়িয়ে ওর লাভটা কি? আবারও জোর করে সবকিছুকে পড়াশোনার মতো সহজ ভেবে জীবন কাটিয়ে দেয়া? এতে হয়তো ও সারা জীবন তোমাদেরকে বুঝাত, ও সুখী। কিন্তু বাস্তবে সেটা হতো না। ও কতটা অসুখী হতো, সেটাও ছাড়া আর কেউ জানত না। যে সংসারে সম্মান নেই, ইচ্ছে ও সিদ্ধান্তের মূল্য নেই, মানসিক শান্তি নেই, সেখানে সারা জীবন কাটবে কি করে? এই ভয়েই ও বিয়ে করতে চাইতো না।
কারণ ও নিশ্চিত ছিল সবকিছুকে জোর করে মেনে নিয়ে দিন কাটাতে গিয়ে সুখী হওয়ার ভান করাটাই ওর জীবনের প্রধান লক্ষ্য হয়ে গেছে। যা কিছুই হবে সবটাই জোরপূর্বক হবে। কোনো কিছুতেই সে তার নিজের ইচ্ছেদের মেলে ধরতে পারবে না। নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবে না। এমন হলে মানুষ ভালো থাকে চাচ্ছু? এভাবে ভালো থাকা যায়? রূপকথা সরাসরি কিছু না বললেও, কারো নাম না তুললেও কি বলতে চাইছে, কি বুঝিয়েছে, সেটুকু বেশ স্পষ্ট হয়ে উঠল সামিউল আলমের কাছে। তিনি চোখ ঘুরিয়ে স্ত্রীর দিকে তাকালেন। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে ফেললেন তাহমিনা আহমেদ। রূপকথা টপিকটা ওখানেই থামিয়ে দিল। আয়শা মাইশার রুম থেকে আরশির কান্না ভেসে এলে সে মেয়েকে সামলানোর অজুহাতে দূরে সরে গেল। এদিকে সামিউল আলম গম্ভীর মুখে ভেবেই চলেছেন। তার এত সব রাগ ও স্ত্রীর ওপর দাম্ভিকতা, চিৎকার চেঁচামেচি যে বাড়ির সবাইই নোটিশ করত, এইটুকু ভেবেই বিব্রত বোধ করলেন, তবে মনের অবস্থা বাইরে টেনে আনলেন না। ছোট ভাই শওকত আলম ততক্ষণে প্রাণেশাকে কল দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি ভীষণ আমোদে গল্প জুড়ে দিয়েছেন। সবার কথা ভালোমন্দ আলাপ হওয়ার পরে শওকত আলম আচমকাই বলে উঠলেন, মেজো ভাইজানো আমার সামনেই বসা। কথা বলবি? ওপাশ থেকে প্রাণেশা কি বলল, সেটুকু না শুনেই ভাইয়ের হাতে ফোন ধরিয়ে দিলেন শওকত আলম। এরপর তিনি সাতেও নাই, পাঁচেও নাই, এমন একটা ভাব নিয়ে সোফা ছেড়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। যাওয়ার বলা স্ত্রীকে আদেশ করলেন, তার কফিটা যেন রুমে পাঠানো হয়। এদিকে ফোন কানে ঠেকিয়ে কি কথা বলবেন, ভেবেও পেলেন না সামিউল আলম। দাঁত কামড়ে বসে রইলেন। তার এই ভাবভঙ্গি দেখে কেউ আর সামনে রইল না। সবাই যে যার কাজের অজুহাত দেখিয়ে দূরে সরে গেল। শুধু পাশে রইল আরিয়ান। সে একদৃষ্টিতে মেজো চাচ্চুকে দেখে গেল। তিনি রাগেন নাকি বকা দেন, এটাই দেখতে থেকে গেল সে। অনেকক্ষণ পর কণ্ঠস্বর নরম করে সামিউল আলম বললেন, কেমন আছিস, প্রাণ? ওপাশ থেকে শুধু প্রাণেশার ফুপানি এলো। এখনো ওরা গাড়িতেই। অনির্বাণ ড্রাইভে ব্যস্ত। কোথায় যাচ্ছে, কিছুই বলেনি। শুধু বলেছে, গেলেই বুঝতে পারবে। ড্রাইভ সামলানোর ফাঁকে যখন স্ত্রীর দিকে চোখ গেল, তখনই দেখল বেচারি ফোন কানে চেপে ফুপাচ্ছে। আশ্চর্যান্বিত মনোভাব নিয়ে কাছে টেনে চোখের পানি মুছে দিল। প্রাণেশা তখন ভাঙা গলায় বলল, আমি ভালো আছি, বাবা। তুমি কেমন আছো? সামিউল আলম গভীর করে শ্বাস টেনে বললেন, এই তো, আছি একরকম। ওপাশ থেকে প্রাণেশা ছটফটিয়ে উঠল। একরকম কেন, বাবা? শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। তোরা বাড়ি কবে ফিরবি? ওর তো এখন কাজের চাপ বেশি। জানি না কবে যেতে পারবো। ওহ, ঠিক আছে। যখন সময় পাবি, চলে আছিস। প্রাণেশা অস্ফুট স্বরে ডাকল, বাবা। বল, শুনছি। তুমি খুশি তো? রাগ নেই তো আমার ওপর? উত্তরে কি বলবেন, ভেবে পেলেন না সামিউল আলম। কখনো মেয়ের আনন্দে আনন্দিত হননি, কিন্তু আজ হয়েছেন। অথচ সে কথা বলতে পারছেন না। কথা খুঁজে না পেয়ে বললেন, তোর মায়ের সাথে কথা বলবি? আগে বলো, রেগে নেই তুমি? তুই ছাড়া বাড়িটা ভীষণ ফাঁকা লাগছে রে, মা। বারে, এখন আসি কি করে? বিয়ে দিয়ে পর করে দিয়েছ না? পর করলাম কোথায়? দূরে তো পাঠাইনি। কাছেই রেখে দিয়েছি। প্রাণেশা কান্নারত মুখে ভীষণ আবেগে বলে উঠল, আই মিস ইউ, বাবা। সামিউল আলম উত্তরে বললেন, শিগগির বাড়ি আয়। আসবো, বাবা। খুব শিগগির আসবো। মা কোথায়? ফোন হাতে নিয়ে তিনিও ড্রয়িং রুম ত্যাগ করে স্ত্রীকে খুঁজতে চলে গেলেন। আরিয়ান মুখ টিপে হেসে নিজের রুমে চলে এলো। তখনই মেয়েকে কোলে নিয়ে রুমে ঢুকল রূপকথা। স্বামীকে ইশারা করে বলল, কথা হয়েছে? আরিয়ান নির্ভার হেসে বলল, যতটুকু হয়েছে যথেষ্ট। রূপকথা মেয়েকে বিছানায় বসিয়ে হাতে খেলনা ধরিয়ে দিল। আরিয়ান মেয়ের পাশে স্ত্রীর উদ্দেশ্যে বলল, মসো প্রাউড অফ ইউ, রূপ। রূপকথা মুচকি হাসল। আরিয়ান স্ত্রীর দুটো হাত নিজের হাতের মুঠোয় আটকে বলল, সম্মান করি বলে মুখ ফুটে এই কথাগুলো বলতে পারিনি কোনোদিন। তবে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতাম চাচ্চুকে বোঝানোর। হয়তো আমার বুঝানো ও তোমার বলার মধ্যে পার্থক্য ছিল। ছাড়ো, এসব নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই। আমাকে একটু হেল্প করো তো। কিসের হেল্প? আমি প্রাণেশাকে বলেছি, জনকে গিফট দেব। কি গিফট দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। আরিয়ান বলল, চাচ্চুর রাগকে পানি করে দিয়েছ। এটাই তো বিশাল একটা গিফট। ধুর, ফাজলামি করো না। সিরিয়াসলি বলছি, কিছু একটা দেয়া উচিত ওদের।
দুই ঝগড়ুটে এক ছাদের নিচে থাকতে রাজি হয়েছে, ভাবা যায়? স্পেশাল কিছু তো দিতেই হয়। জনে মিলেই ভাবছিল, কি গিফট দেয়া যায়। এর মধ্যেই রূপকথার ফোনে একটা মেসেজ এলো। স্ক্রিনে চোখ বুলাতেই দেখল, প্রাণেশা লিখেছে, থ্যাংক ইউ, ভাবি। থ্যাংক ইউ সো মাচ। তোমার এই সুইট সুইট কাজের জন্য একটা উড়ন্ত চুম্মা। রূপকথা অবাক হলো। রিপ্লাইতে লিখল, তুই জানলি কি করে? মা বলেছে। প্রাণেশার মেসেজ আরিয়ানও দেখেছে। সে বউয়ের ঠোঁটের কোণের হাসি দেখে বলল, ননদিনীর কাছে থেকে একটা চুমু পেয়েই এত খুশি? আমার থেকে চাও না? ফোন বিছানায় রেখে আরিয়ানকে জড়িয়ে ধরল রূপকথা। মাথার চুল এলোমেলো করে দিয়ে, কপালে কপাল ঠেকিয়ে বলল, তোমার থেকে একটা নয়, বেহিসাবি চুমু চাই। একদিন নয়, সারা জীবন চাই। সময়ে অসময়ে, প্রয়োজনে অপ্রয়োজনে, কারণ অকারণে চাই। তুমি কিপটামি করলেও আমি মানব না। একদিন মিস করলে পরের দিন ঠিকই আমি, আমার সব অধিকার ও ভালোবাসা সুদে আসলে আদায় করে নেব। বুঝেছ? মন খারাপ ভাবটা তখনও প্রাণেশার চোখে মুখে লেপ্টে আছে একেবারে। এক সেই মুখ দেখে অনির্বাণ বলল, আবার কি সমস্যা? চাচ্চু তো কথা বলেছে। এখন একটু স্মাইল দে প্লিজ। প্রাণেশা বাইরের দিকে দৃষ্টি দিয়ে বলল, তোমার কি ধারণা, বাবা সত্যিই আমাকে মন থেকে ক্ষমা করেছে? এত বছরে যে মানুষ আমার দিকে ফিরে তাকায়নি, আমার কোনো কথা ও কাজকে সাপোর্ট করেনি, আজ এক নিমিষেই সব সহজ হয়ে গেছে। গন্তব্যের আর অল্প বাকি। অনির্বাণ চায় না নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর প্রাণেশার আর মন খারাপ থাকুক। এত বড় একটা সারপ্রাইজ অথচ এই মেয়ে গালমুখ ফুলিয়ে আছে, মানা যায়? তাই সে নিজের যুক্তি তুলে ধরতে বলল, মানুষ কি সবসময় এক থাকে? পরিবর্তন তো আসে তাই না? আসে। কিন্তু এই পরিবর্তনটা এতটাও সহজ মনে হচ্ছে না। কেন? প্রাণেশা চুপ থেকে বাবার কথাগুলো ভেবে নিয়ে আস্তে ধীরে বলল। বাবার কণ্ঠস্বরে এতটাও জোর ছিল না, অনি। বাবা খুশি হয়েছেন, আমাকে বাড়ি যেতেও বলেছেন, কিন্তু আমার চলাফেরা নিয়ে নেগেটিভ পজিটিভ কিছু বলেননি। আমার ধারণা বাড়ি গেলে উনি আগের মতোই বলবেন, এখন অন্তত সবার কথা মতো চলো। নিজের মধ্যে পরিবর্তন আনো। বাড়ির আর 10 জন যেভাবে নিজের উন্নতি করছে, সেভাবে উন্নতি করার চেষ্টা করো। এই কথাগুলো বলবেন, এটা আমি নিশ্চিত। ছাড়। এসব নিয়ে এত ভাবতে হবে না। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা পছন্দ করি না আমি। এই কারণেই আমি বলবো না, তুই বদলে যা। বরং এটা বলবো, যেমন আছিস, তেমন থেকে যা। এখন তোর পরিবর্তন হলে আমি কষ্ট পাবো। অনির্বাণের এই কথায় যারপরনাই চমকাল প্রাণেশা। বিস্মিত চোখজোড়া নিয়ে তাকিয়ে রইল। অনির্বাণ হাত বাড়িয়ে বউয়ের গাল টেনে দিল। প্রাণেশা সেভাবেই বলে উঠল, পরে আফসোস করবে না তো? ভ্রু কুঁচকে গেল অনির্বাণের। বলল, কেন? এখানে আফসোসের কি আছে? প্রাণেশা ঢোক গিলে বাইরের দিকে দৃষ্টি রেখে বলল, আমি 3 বেলা রান্না করতে পারবো না। তবে তুমি চাইলে মাঝে মধ্যে চেষ্টা করব। শাড়ি পরে সাজুগুজু করে থাকতে পারবো না। নিয়ম করে তোমাকে ভালোবাসি বলতে পারবো না। টিপিক্যাল বউদের মতো এটা ওটা নিয়ে আবদার করতে পারবো না। কিংবা এখানে ওখানে ঘুরতে যাওয়া নিয়ে বায়না করতে পারবো না। শাড়ি নেই কেন, মেকআপ নেই কেন, জুয়েলারি নেই কেন, ঘরে বাজার নেই কেন, তোমার ফিরতে দেরি হচ্ছে কেন, এমন সব উদ্ভট প্রশ্ন নিয়ে কোনো প্রকার অভিমান ও জেদ দেখাতে পারবো না। সারাক্ষণ গিন্নি গিন্নি ভাব দেখাতে পারবো না। হবে না আমাকে দিয়ে এসব। অনির্বাণ ঠোঁট চেপে হেসে বলল, এতে আমার আফসোস হবে, এটা তোর কেন মনে হলো প্রাণ? স্বামীরা তো বউয়ের হাতের রান্না খেতে পছন্দ করে। বউদের আবদার মেটাতে পছন্দ করে। একসাথে ঘুরতে যেতে পছন্দ করে। বউকে সাজুগুজু করে বউ বউ সাজে দেখতে পছন্দ করে। তাই যদি পরে কোনোদিন তোমার মনে হয়, আমি তোমার মনমতো নই, কিংবা তোমার সাথে আমার ঠিক মানাচ্ছে না, তখন তো তোমার আফসোস হবে, কষ্ট হবে। প্রতিটা মানুষেরই বিয়ে নিয়ে, বউ নিয়ে অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে থাকে। তুমিই তো বলেছ, বউকে নিয়ে তোমারও অনেক স্বপ্ন আছে। আমি টোটালি সাধারণ মেয়েদের থেকে বিপরীত স্বভাবের মেয়ে। যে ঘর বুঝে না, সংসার বুঝে না, দায়িত্ব বুঝে না, তাকে বিয়ে করে জোরপূর্বক ঘর সংসার করা তো আফসোসের শিকার হওয়া তাই না? সব কথা বুঝে, বিজ্ঞের মতো উপরনীচ মাথা ঝাঁকাল অনির্বাণ। ড্রাইভে মনোযোগ রেখে বলল, আচ্ছা, একটা কথা বলতো, আমার জন্য তুই ঠিক কি পারবি? প্রাণেশা স্পষ্ট স্বীকারোক্তির সাথে বলল,
কিছু পারি আর না পারি, উপরের সবগুলো বাদে তোমার সব প্রয়োজনে অপ্রয়োজনে আমি তোমার পাশে থাকব। আমি হয়তো অন্য সবার মতো নিজের সব চাওয়া পাওয়া মেলে ধরব না, কোনো কিছুর কমতি দেখলে ঝগড়াঝাটি করব না, তবে তোমার সব ইচ্ছেদের প্রাধান্য দিব, আমার মতো করে। এই কথার গ্যারান্টি দিতে পারি। ওকে। আমি এতেই সন্তুষ্ট। আমার বউকে অন্য সব বউদের মতো হতে হবে না। নিয়ম করে সাজুগুজু করতে হবে না। শাড়ি ও হিল পরে বউ সাজতেন হবে না। ঘুরতে যাওয়ার বায়নাও ধরতে হবে না। ঘর বুঝতে হবে না, সংসার বুঝতে হবে না। শুধু আমাকে বুঝলেই হবে। পারবি তো? খুব পারবো। আমি তোর মধ্যে কোনো প্রকার পরিবর্তন দেখতে চাই না। তুই যেমন আছিস, আমি তোকে সেভাবেই ভালোবাসবো প্রাণ। তবে, একটা ব্যাপারে আমার কথার যথাযথ মূল্যায়ন করতে হবে। নয়তো, সুনামি হয়ে যেতে পারে। প্রাণেশা চেহারার ভাবভঙ্গি পাল্টিয়ে বলল। কোন ব্যাপারে? চোখের ইশারায় প্রাণেশাকে কাছে ডাকল অনির্বাণ। প্রাণেশা এগোলো। কানের কাছে ফিসফিসিয়ে ভেসে এলো। যখন তোকে আদর করব, তখন কোনো প্রকার অজুহাত শুনব না। তবে কিছু কিছু সময় আমি নিজেই ছাড় দিব। ধুম করে অনির্বাণের পিঠের মধ্যে একটা বসিয়ে দিল প্রাণেশা। কটমট চোখে চেয়ে থেকে বলল। নির্লজ্জ কোথাকার। হো হো শব্দে হেসে উঠল অনির্বাণ। হাসতে হাসতে সিরিয়াস কণ্ঠে বলল। আমার জন্য তুই নিজের মধ্যে কোনো পরিবর্তনের সূত্রপাত ঘটাবি না। এটা আমি মানতে পারবো না। তোকে নিয়ে সবার মাথা ব্যথা থাকলেও আমার নেই। চাচ্চু যাই বলুন, এসব কথা কানে নেয়ার দরকার নেই। তোর জীবনটা যেহেতু আমার সাথে জড়িয়ে গেছে, তাই তোকে নিয়ে পজিটিভ নেগেটিভ সিদ্ধান্ত নেয়ার অধিকার অন্য সবার চেয়ে আমারই বেশি। আমি বলবো, নিজেকে বদলানোর দরকার নেই। তোকে আমি এভাবেই গ্রহণ করেছি, মেনে নিয়েছি, ভালোবেসেছি। অন্যদের কাছে এই চলাফেরাটা কেমন আমি জানি না, তবে আমার কাছে প্রাণ মানেই সদা নিজেকে ভালোবাসতে জানা এক নারী। যে সবার আগে নিজেকে ভালোবাসে, নিজের সিদ্ধান্ত ও স্বাধীনতায় বাঁচতে ভালোবাসে। পরিবর্তনের কারণে যদি প্রাণের মধ্যকার প্রাণ যদি হারিয়ে যায়, প্রাণকে যদি নিষ্প্রাণ হয়ে যেতে হয়, তাহলে প্রাণের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আমি তোকে নিষ্প্রাণ দেখতে পারবো না। প্রাণেশা শুধু মুগ্ধ চোখে তাকালো একবার। এরপরই শব্দ করে হেসে ফেলল। কখন যে গাড়িটা অচেনা গন্তব্যে এসে পৌঁছালো, সে তা টের পেল না। গেটের কাছে গাড়ি পার্কিং এ রেখেই সোলিংয়ের রাস্তায় নামলো অনির্বাণ। অন্য পাশের ডোর খুলে দিয়ে বলল। নেমে আয়। গেটের সামনে নেমেই বিস্ময় মুখটা হা হয়ে গেল প্রাণেশার। সে স্তম্ভিত, অনড় শরীর নিয়ে সাইনবোর্ডের দিকে তাকিয়ে রইল। সবুজ সাইনবোর্ডে হলুদ রং দিয়ে কি সুন্দর লেখা, প্রাণের পুষ্পকুঞ্জ। দৃষ্টি ফিরে অনির্বাণের দিকে তাকাতেই অনির্বাণ চমৎকার হেসে ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে হাত বাড়িয়ে রেখে বলল। প্রাণের পুষ্পকুঞ্জে আমার ব্যক্তিগত প্রাণকে স্বাগত। সন্ধ্যার টিমটিম আলোয় আলতস্পর্শে অনির্বাণের হাত ধরল প্রাণেশা। গেটের ভেতরে পা ফেলে দেখল, জন প্রৌঢ়বয়সী দম্পতি তাদের দিকে তাকিয়ে হাসছেন। অবাক দৃষ্টিতে সব দেখল। ডানে বামে অসংখ্য ফুলগাছ ও নাম না জানা ফুলেদের ঘ্রাণে চোখে মুখে মুগ্ধতা ও আনন্দ নেমে এলো। সে পা এগোতে গিয়ে শক্ত করে অনির্বাণের হাতটা ধরে বলল। এটাই সেই জায়গা? অনির্বাণ স্পষ্ট কণ্ঠে বলল। হ্যাঁ, এটাই। লাস্ট ইয়ারে আমার কিছু জমানো টাকা দিয়ে এই জায়গাটা কিনেছিলাম। যদিও ইচ্ছেটা অন্য ছিল। কথা শেষ করার আগেই প্রাণেশা বলল। অন্য কি ইচ্ছে? আমি তো ঢাকাতেই সেটেলড হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম, বিয়ের পর এখানে একটা বাড়ি বানাবো। বউ নিয়ে এখানেই থাকবো। দেশের বাড়িতে আর যাব না। তাই, হঠাৎ করে জমি কিনতে গেলে কেন? জমির মালিক, এই জায়গাটা নিজের স্ত্রীর জন্য সাজিয়েছিলেন। গত বছরেই ভদ্রলোকের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি এটা স্মৃতি হিসেবে রাখতে পারতেন, কিন্তু নিজের দুর্বল জায়গা ছিল বলেই, বিক্রি করে দিতে চাইলেন। আরিফ জায়গাটার সন্ধান দেয়াতে দেখতে এসে আমারও পছন্দ হয়ে গেল। তাই কিনে ফেললাম। খুব বেশি দাম না। মাত্র 15 লাখ। হাঁটতে হাঁটতে ওরা পর্ণকুটিরের সামনে গেল। দেখেই মনে হচ্ছে নতুন করে সাজানো। চারপাশ কেমন ঝিকিমিকি আলোয় উজ্জ্বল হয়ে আছে। সে ছোট সাইজের পর্ণকুটির দেখে বলল। সেদিন আমি তোমাকে এরকম একটা ঘরের কথা বলেছিলাম। তুমি মনে রেখেছ? হ্যাঁ, এটা ভাঙা ছিল। ঝড়ো তুফানে ভেঙে গিয়েছিল। তুই বলার পর, রহমত চাচাকে দিয়ে আবার এটার কাজ ধরিয়েছি। কিছু চারাগাছ লাগিয়েছি। সবকিছু নতুনভাবে সাজিয়েছি। পছন্দ হয়েছে? আনন্দে কোনো কথাই বলতে পারল না প্রাণেশা।
শহর থেকে দূরে, একদম লোকসমাগমের আড়ালে সবুজ শ্যামল পরিবেশে এমন একটা পর্ণকুটির সাজানোর খুব ইচ্ছে ছিল তার। রব যে তার ইচ্ছে এইভাবে পূরণ করে দিবেন, ভাবেনি। সে খুশিমনে সামনে থাকা দম্পতির দিকে এগিয়ে গেল। তাদের থেকেই জেনে নিল, এখানকার মালিকের যাবতীয় খবরাখবর ও পর্ণকুটির নিয়ে অনির্বাণের হুলস্থুল কাণ্ড। সব শুনে নিজেকে তার ভীষণ সৌভাগ্যবতী মনে হল। এই প্রথমই মনে হয়, তার কোনো ইচ্ছেকে মুখ ফুটে বলা মাত্রই হাতের মুঠো এনে দিল কেউ। সুখের এক দমকা হাওয়া ছুঁয়ে গেল তাকে। নিশ্চুপে নিজের সৌভাগ্যকে উপভোগ করতে লাগল প্রাণেশা। অনির্বাণ ওই দম্পতির সাথে কথাবার্তা এগোল। এরপর ওনারা খাবার দাবারের বন্দোবস্ত করে চলে গেলেন। প্রাণেশা ধীর পায়ে হেঁটে হেঁটে সম্পূর্ণ বাগান দেখল। একটু একটু করে ছুঁয়ে দিল প্রত্যেকটা ফুলের গাছেদের। হাতে ফুলেদের গাছ জড়িয়ে ধরে চুমু খেল। লাল টুকটুকে একটা রক্তজবা হাতে এনে কানের পিছনে গুজে দিয়ে বলল, বউ বউ লাগছে। ভাবুক চেহারায় প্রাণেশার সামনে এসে দাঁড়ালো অনির্বাণ। কতক্ষণ তাকিয়ে থেকে নিজের গালে আঙুল ঠেকিয়ে কৌতুকের সুরে বলল, কিছু একটা মিসিং মনে হচ্ছে। কি? বাসর। প্রাণেশা মুখ বাঁকিয়ে বলল, ধুর, ফাজিল। আর কিছু বলার আগেই শূন্যে ভেসে উঠল প্রাণেশা। প্রথমে চমক ও ভয় দুটোই পেল। পরক্ষণেই নিজেকে নিরাপদ আশ্রয় দেখে হাতে অনির্বাণের গলা পেঁচিয়ে ধরে বলল, ভালোবাসা বেড়ে গেছে দেখছি। অনির্বাণ সরাসরি প্রশ্ন ছুড়ল, কম ছিল? প্রাণেশা উত্তর দিল না। মুখ নামিয়ে হাসল শুধু। সেই হাসিটা মুহূর্তেই ঠোঁট ছুঁয়ে বন্ধ করে দিল অনির্বাণ। বলল, পর্ণকুটিরটা তোর মনের মতোই সাজিয়েছি। এখানে বাসর সারতে আপত্তি আছে, বউ? লজ্জায় মিয়ে গেল প্রাণেশা। মুখ থেকে কোনো কথা বের হতে চাইল না। তবুও সব লজ্জাকে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে শক্ত হাতে অনির্বাণকে আঁকড়ে ধরল। চোখের চশমা সরিয়ে দুটো চোখের পাতায়, গালে ও কণ্ঠমণিতে ঠোঁট ছুঁয়ে বলল, ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ অনি ফর কামিং ইন্টু মাই লাইফ। পরিশিষ্ট। প্রতি বছর দুটো করে যমজ সন্তান নেয়ার বড্ড আশা ছিল অনির্বাণের। একগাদা বাচ্চা কাচ্চা না হলে সংসারটা ঠিক পরিপূর্ণ হবে না, এমনটাই ধারণা ছিল তার। কিন্তু একসাথে তিনটে সন্তানকে পেয়ে তার সব ধারণা পাল্টে গেছে। এই তিনটে বাচ্চার জ্বালায় ও যন্ত্রণায় চোখে অন্ধকার দেখে সে। প্রথম তো সে খুব খুশি ছিল, একসাথে তিনটে বাচ্চাকে ছুঁয়ে। আস্তে ধীরে বুঝতে পারল, মানুষ বাচ্চাদের জ্বালায় কিভাবে অতিষ্ঠ হয়। একসাথে তিনজনে সামলানো কি যে কষ্ট, সেটা চোখে দেখার পর তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে, আর জীবনে বাচ্চা কাচ্চা নিবে না। 10-20টা কেন, চতুর্থ বাচ্চা আনারই প্ল্যান নেই তার। এর মধ্যে প্রাণেশার যাই অবস্থা। মনে পড়লেই বুকের কাছে ব্যথারা ভিড় জমায়। দুটো মেয়ে ও একটা ছেলেই তাকে 20টা সন্তানের জ্বালা দিচ্ছে রোজ। একা হাতে বাচ্চা কাচ্চা সামলানো কষ্ট দেখে আয়শা ও মাইশা ওদের সাথে ঢাকাতেই থাকত। ওরা জনেই বাচ্চাদের দেখাশোনা করে বেশি। খাওয়ায়, ঘুম পাড়ায়, খেলাধুলা করে। বাইরের ব্যস্ততা সামলে ঘরে এসে একটু বিশ্রাম নিতে গেলে তিন বিচ্ছু তার হাত পা ধরে লটকে গিয়ে কাঁধে চড়ে বসতে চায়। মাঝে মধ্যে এমন হয় যে, ওরা ওয়াশরুমে গিয়ে প্রাণেশাকে না ডেকে অনির্বাণকে ডাকে। চুপসানো মুখ নিয়ে বাচ্চার সামনে যায় অনির্বাণ। কটমট চোখে চেয়ে থেকে ধমকে উঠে। একটু ধমক খেলে ওরাও কেঁদে কেটে গাল ভাসিয়ে ফেলে। আজ সকালেও একটা অঘটন ঘটে গেল। আয়শা মাইশা দিনের জন্য বাড়িতে গেছে। ছেলেপক্ষ এসেছিল কনে দেখতে। জনকেই পছন্দ করেছে। একই দিনে জনের বিয়ে ঠিক হয়েছে। তাও একই বাড়িতে। আজ রাতেই ঘরোয়াভাবে আকদ হবে। বাচ্চারা রাতে দুই ফুপির সাথেই থাকে। কিন্তু ওরা কেউ নেই দেখে তিনজনকে সাথে নিয়ে ঘুমাতে হয়েছে। ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরে এলো প্রাণেশা। সে খেয়ালও করল না, বাচ্চাদের এলোমেলোভাবে ঘুমানো ও বারে বারে হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণে বেশ কয়েকবার লাথি খেল অনির্বাণ। ওদের ঘুমানোর অসুবিধা হচ্ছে ভেবে সে একপাশে একটুখানি জায়গায় ঘুমাল। তাতেও হলো না। অঙ্কুরের পায়ের লাথিতে শেষমেশ সে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। পড়ে গিয়ে ব্যথা পেলেও আধঘুমে বাচ্চাকে সামান্য সরিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ল অনির্বাণ। বিড়বিড়াল, বিচ্ছুর দল, তোমাদের জন্য মোটা সাইজের খাটেও আমার জায়গা হবে না দেখছি। মেয়ে দুটো ততক্ষণে জেগে গিয়ে অনির্বাণের পিঠের ওপর বসে দুলদুলুনি খেলছে। আর ছেলেটা বাপের সবগুলো চুল টানছে, দাঁত দিয়ে পিঠে কামড়ে দিচ্ছে। বিরক্ত অনির্বাণ সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে প্রাণেশাকে ডাকল, এই প্রাণ, তোর ডিমডাম সরাবি। আমাকে ঘুমাতে দিচ্ছে না।
গুলুমুলু শরীর নিয়ে আমার সাথে জোর দেখায়। কত পাজি! এদেরকে কোন গ্রহ থেকে আবিষ্কার করলি? ভেবে পাই না আমি, এত মোটা খাটে যাদের জায়গা হয় না, তারা আমার বউয়ের এইটুকুন পেটে একসাথে কিভাবে ছিল? হনুফার হাতে নাশতার কাজ গোছিয়ে দিয়ে প্রাণেশা রুমে এসে দেখল, ওরা খেলনাবাটির মতো বাপকে নিয়ে খেলছে। যেভাবে মেয়ে দুটো পিঠে দুলছে, মনে হচ্ছে দোলনায় দোল খাচ্ছে। আর অন্যজনকে 1 মাসের উপসী মনে হচ্ছে। খেতে না পেয়ে বাপের পেট পিঠ খাচ্ছে। সে হাত বাড়িয়ে মেয়ে দুটোকে সরিয়ে ছেলেকেও কোলে টেনে নিল। গালে চুমু খেয়ে বলল, ছি বাবা, কি খাচ্ছ তুমি? তুমি জানো না, তোমার বাবার শরীরে ভোটকা গন্ধ। এখন তো তোমার মুখেও গন্ধ চলে এসেছে। ইস, আসো আসো, মুখ পরিষ্কার করে দিই। কথাটা কানে গেল অনির্বাণের। লাফ দিয়ে বিছানায় বসল। রাগত স্বরে বলল, কি বললি? আমার গায়ে কিসের গন্ধ? প্রাণেশা একইভাবে বলল, কানে কম শোনো নাকি? যেভাবে বিছানায় বসেছিল, সেভাবেই আবার বালিশে মাথা ঠেকিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল অনির্বাণ। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে তিনজনকে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল প্রাণেশা। বাচ্চাদের হাত মুখ ধুইয়ে দিল। পরনের জামা পাল্টে দিতে গিয়ে বিপদে পড়ল। মেয়ে টিউলিপ জেদি কণ্ঠে বলল, আমি এটা পরব না, মাম। কেন? আমি তোমার মতো জামা পরব। মায়ের পরনের টি শার্ট দেখিয়ে বলল টিউলিপ। প্রায়ই এমন করে। প্রাণেশা যদি গোল জামা বা টপস পরাতে যায়, মেয়েটি শার্ট ও শার্টের বায়না ধরে। 3.5 বছর বয়স হলেও ওদের প্রত্যেকের কথাবার্তা স্পষ্ট। শুনতে এত ভালো লাগে। মেয়ের জেদ শোনে প্রাণেশা বলল, এক জীবনে আমি অনেক কথা শুনেছি। তুমিও শুনবে? টিউলিপ এই কথার মানে বুঝল না। সে মায়ের টি শার্ট ধরে টানাটানি শুরু করে দিল। অনির্বাণ বিছানায় থেকেই ঘুমোঘুম কণ্ঠে বলল, ও যেটা পড়তে চাইছে সেটাই পরিয়ে দে না, প্রাণ। কেন ওকে এসব কথা বলছিস? প্রাণেশা আর দ্বিমত করল না। মেয়ের পছন্দের পোশাকই পরিয়ে দিল। এরপর টিউলিপ ও জিনিয়ার চুল বেঁধে দিয়ে, ছেলে অঙ্কুরকে পরিপাটি করে, রুম থেকে বেরিয়ে স্টাডি রুমে এসে, এক একজনকে ছোট সাইজের স্টাডি টেবিলের সামনে বসিয়ে সব ধরনের রং পেন্সিল ও আঁকিবুকির জিনিসপত্র বের করে দিয়ে বলল, আর কোনো দুষ্টুমি নয়। নাস্তা তৈরি হলে আমি এসে ডাকব। পাপাকে বিরক্ত করো না। এখানেই থাকো। ওদেরকে একসাথে বসিয়ে রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল প্রাণেশা। টুকিটাকি যে কয়টা পদ রান্না করা শিখেছে, মাঝে মধ্যে সেসব নিজেই রাঁধে। হনুফা প্রত্যেকটা কাজে হাত লাগিয়ে দেয়। নাস্তা তৈরি করে, টেবিলে খাবার সাজিয়ে যেই না রুমে এলো, অমনি তার চোখ দুটো চড়কগাছ হয়ে গেল। বিছানায় অনির্বাণ নেই। এদিকে আলমারি খোলা। ভেতরের সব কাপড়চোপড় ফ্লোরে। তিনজনে কাপড় দিয়ে মুখ ঢেকে লুকোচুরি খেলছে আর সারা ঘরে ছোটাছুটি করছে। প্রাণেশা ওখানে দাঁড়িয়ে থেকেই চিৎকার দিল, এই বিচ্ছুর দল, তোমরা এত অকাজ করে কি শান্তি পাও? মায়ের চিৎকার শুনে পরিমরি করে দৌড় শুরু করলো বাচ্চাগুলো। এর মধ্যেই অনির্বাণ ওয়াশরুম থেকে বের হলো। দুটো বেরিয়ে গেলেও দৌড় দিতে পারল না জিনিয়া। সে প্রাণেশার হাতের ফাঁকে আটকে গেল। সবে মেয়েকে বকতে যাবে, সেই মুহূর্তেই অনির্বাণ মেয়েকে কোলে তুলে নিয়ে বউয়ের দিকে তাকিয়ে করা শাসনের সুরে বলল, খবরদার, ভুল করেও আমার বাচ্চাদের বকাবকি করবি না। ওরা তোর কি ক্ষতি করেছে শুনি? প্রাণেশা শক্তকণ্ঠে বলল, ওরা এমনিতে কোনো ক্ষতি করেনি। শুধু আমার দিনরাতের সবটুকু শান্তির 12টা বাজিয়ে দিয়েছে। অনির্বাণ মেয়ের চোখে হাত রেখে টুপ করে প্রাণেশার গালে চুমু খেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, আহারে, সোনা বউটা আমার। কষ্ট হয়ে যাচ্ছে না? অসুবিধা নেই। আরও 3টে এলে সব ঠিক হয়ে যাবে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে শুরু করল প্রাণেশা। অনির্বাণ বলল, খুঁজে লাভ নেই। শান্তির মা এই ঘরে নেই। এই বিচ্ছুদের জন্মের পরপরই শান্তির মা এই ঘর থেকে বিদায় নিয়েছে। কোমরে হাত রেখে নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে প্রাণেশা বলল, আমি শান্তির মাকে খুঁজছি না। খুঁজছি ঝাড়ুকে। যে মাথা থেকে আরও 3টে বিচ্ছুর কথা বেরিয়েছে, সেই মাথাকে আজ চ্যাপ্টা করব। তাই এসব কি ধরনের কথাবার্তা? আদব কায়দা শিখিসনি? স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে? দিন দিন তুই কেমন বেয়াদব হয়ে যাচ্ছিস রে, প্রাণ। ফোঁসফোঁস করতে করতে বাকি দুটোকে খুঁজে বের করে ডাইনিংয়ে বসাল প্রাণেশা। এক হাতে আর কজনকে খাওয়ানো যায়? প্রাণেশা 2 জনকে খাওয়াল আর অনির্বাণ একজনকে। নাশতা শেষে বাচ্চাদের নিয়ে নিচে নেমে এলো। গ্যারেজ থেকে গাড়ি বের করে টিউলিপ ও জিনিয়াকে পিছনে বসিয়ে অঙ্কুরকে সামনের সিটে বসিয়ে রাখল। অঙ্কুর বলল, আমরা কোথায় যাচ্ছি, পাপা? দাদা বাড়ি।
উত্তর দিয়ে ড্রাইভিং সিটে বসার আগেই বাচ্চাদের প্রয়োজনীয় সবকিছু পিছনে তুলে রাখল প্রাণেশা। সন্দিহান মনে বলল, সামাল দিতে পারবে? দুই মেয়ে এর মধ্যেই একটার সাথে আরেকটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে। ওদের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে অনির্বাণ বলল, তুইও চলে আয়, বউ। প্লিজ। একটা হলে সামাল দেয়া কঠিন ছিল না, কিন্তু একসাথে তিনটে। ওরা এমনভাবে হাত পা ছুড়ে, কোন ফাঁকে অঙ্কুর লাথি ছুড়বে, আমি ড্রাইভ রেখে সড়কে পড়ে যাব। এই তিনটাকে একসাথে দেখে শুনে রাখা অসম্ভব। হ্যান্ডিক্রাফটের বেশ কিছু কাজ জমানো। কয়েকটা পুঁতির পার্স ডেলিভারির কথা ছিল আজ। তাই প্রাণেশা যেতে চায়নি। কিন্তু ননদদের বিয়ে, না গিয়েও উপায় নেই। এজন্য শেষবেলা সিদ্ধান্ত নিল, বিয়েতেই যাবে। ডেলিভারি আগামী সপ্তাহে করবে। অনির্বাণের এই কথা শুনে ভীষণ হাসি পেল প্রাণেশার। সে কণ্ঠে কৌতুক ধরে রেখে বলল, এখনই অধৈর্য হয়ে গেলে? একগাদা বাচ্চা কাচ্চা হলে তুমি তো মনে হয় মঙ্গলে পালানোর পথ খুঁজবে। অনির্বাণ নিজেও হাসল, বলল, তিনটাই ইনাফ। আর দরকার নেই। এখন তাড়াতাড়ি আয়, দেরি হচ্ছে। বাড়ির সবাই অপেক্ষা করছে। যদি না যাই? এমন করিস না। তুই কাস্টমারকে বল, ডেলিভারি পরে হবে। ইমার্জেন্সি পড়ে গেছে। প্লিজ, সোনা। তোকে 100টা চুম্মা দিব। আহা। ঘং। আমি যেন তোমার থেকে চুম্মা নেয়ার জন্য বসে রয়েছি। ভেংচি কেটে পিছনের সিটে এসে মেয়েদের আগলে নিয়ে বসল প্রাণেশা। অনিবার্য সামনে বসে গাড়ি স্টার্ট করে হাইওয়ে ধরে মেহেরপুরের পথে রওনা হলো। চলতে চলতে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে গান ধরল। ভালোবাসি তাই তোকে চাই। আমার পৃথিবী জুড়ে। ভালো লাগে তাই চলে যাই। আমি হাওয়াতে উড়ে। যেন বেপরোয়া ডানা, পেয়েছে ঠিকানা। চোখে চোখে হলো পরিচয়। এই পথ যদি না শেষ হয়। ও, এই পথ যদি না শেষ হয়। সমাপ্ত। গগহ।